মাটিকুন্ডা হাই স্কুলের সেটটাকে আমরা করব। তার আগে ভালো করে বলে দিচ্ছি, দেখো আমি এখানে এমসিকিউ এসএকিউ সবই করাবো, কিন্তু ওই যে লং অ্যান্সার টাইপের কোশ্চেন গুলো আছে এগুলো আমি করাবো, কিন্তু সব কোশ্চেন আমি করাবো না। আমি বেসিক্যালি তোমার হচ্ছে যেগুলো ক্যালকুলেশন টাইপ মানে অঙ্কর কোশ্চেন গুলোকে তোমাদেরকে আমি অ্যান্সার করিয়ে দিচ্ছি। বাকি যে দেখবে থিওরি কোশ্চেন ম্যাক্সিমাম বই থেকেই এসছে, বিভিন্ন তোমরা সহায়িকা বইতে পেয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? নয় বলছে। দেখো কি কি আছে, গোবর গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। আমরা জানি প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম এগুলো সব হয়েছে তোমার জীবাশ্ম জ্বালানি। তাহলে কোনটা নয়? নয় হচ্ছে গোবর গ্যাস, অপশন এ। তারপর বলছে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 ATM চাপে 2 মোল হাইড্রোজেনের আয়তন কত? আয়তন বার করতে বলেছে। দেখো ভালো করে বোঝো, টেম্পারেচার কত দিয়েছে? টেম্পারেচার দিয়েছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। চাপ কত দিয়েছে? চাপ দিয়েছে 1 ATM চাপ। আর তোমার মোল সংখ্যা অর্থাৎ এনটা তোমার দিয়েছে 2 মোল। 2 মোল দিয়েছে এন। এবার তুমি একটা জিনিস এখানে ভালো করে দেখো, এই যে যে তোমার উষ্ণতা আর চাপ, এই দুটো কিন্তু এসটিপি তে আছে। এসটিপি তে না, আমরা জানি কি, আমরা জানি এসটিপি তে কোনো গ্যাসের উষ্ণতা, এসটিপি তে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, তোমার হচ্ছে চাপ 1 ATM, মোল সংখ্যা হলো 1 মোল, আর ওই 1 মোল গ্যাসে আয়তন কত হয়? 22.4 লিটার। আমরা কি জানি এসটিপি থেকে? 1 মোল গ্যাসের যে কোনো একটা গ্যাসের 1 মোলের ক্ষেত্রে আয়তন হয় তোমার 22.4 লিটার। এখানে কত মোল দিয়েছে দেখো, এখানে দিয়েছে 2 মোল হাইড্রোজেন। 2 মোল হাইড্রোজেন, তাহলে কি করতে হবে এখানে? 2 মোলের ক্ষেত্রে তাহলে কি করতে হবে? কিছুই না, 22.4 এর সাথে 2 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে তোমার? 44.8 লিটার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তো অপশন কোনটা দেখো, অপশন ডি এটা। এসটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যা। দেখো এক্ষুনি বলে দিলাম, আমি কি বললাম? এসটিপি তে কোনো গ্যাসের যে উষ্ণতা সেটা হয় 0 ডিগ্রি সেলসিয়াস। এবার এই 0 ডিগ্রিটাকে এটাকে কেলভিনে কনভার্ট করলে আমরা কি পাবো? 273 কেলভিন। তো কোনটা অপশন হবে? অপশন এ। প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ার বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? ইনভার্ট, ঠিক আছে। দন্ত চিকিৎসক মুখের মধ্যে দাঁত দেখতে ব্যবহার করেন, এটা তোমরা সবাই জানো। এটা বলো দেখি। এটা হবে অবতল দর্পণ। এটা হবে অবতল দর্পণ, অপশন এ। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। বলছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাঁচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মির আপতন কোণটা কত বলছে? এখানে 0 ডিগ্রি বলছে। 0 ডিগ্রি হলে বিচ্যুতি কোণ কত হবে? এবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে আলোর প্রতিসরণ বলছে, প্রতিফলন না। কাঁচ মাধ্যম, আচ্ছা কাঁচ মাধ্যমটা কি হয়? কাঁচ মাধ্যম লঘু মাধ্যম হয় না ঘন মাধ্যম? তুমি এটা বলো। লঘু মাধ্যম সবসময় উপরে থাকে, যেটা হালকা। ঠিক আছে, তাই এখানে বায়ু আছে। দেখো এখানে কাঁচ থেকে বায়ু মাধ্যম, মানে এই বায়ুটা হয়েছে লঘু মাধ্যম, কাঁচটা তোমার হলো ঘন মাধ্যম। ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে, ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে। এবার একটা জিনিস এখানে ভালো করে বোঝার চেষ্টা করো তুমি। কি বলছে দেখো, বলছে আলোক রশ্মির আপতন কোণ 0 ডিগ্রি। এবার তোমাকে আমি আলোর একটু কনসেপ্ট একটু বলে দিচ্ছি, যারা তোমরা জানো না বা হয়তো ভুলে গেছো কোনো কারণে, তো আমি তোমাদের একটু শর্টে একটু বলে দিচ্ছি দাঁড়া। মনে করো এই একটা বিভেদ তল আছে, ঠিক আছে, এই একটা বিভেদ তল আছে। এবার এই বিভেদ তলের এইটা হলো তোমার উপরে যেটা আছে, উপরে হচ্ছে তোমার লঘু মাধ্যম, নিচে তোমার হয়েছে ঘন মাধ্যম। উপরে হয়েছে লঘু মাধ্যম, নিচে ঘন মাধ্যম। এবার মনে করো একটা আলোক রশ্মি এই বিভেদ তলটার উপর এইভাবে আপতিত হলো, এইভাবে আপতিত হলো। তখন আমরা কি করি? যখন আলোক রশ্মি আপতিত হয় তখন আমাদেরকে একটা অভিলম্ব ড্র করতে হয় স্ট্রেট ভাবে। তো আমরা কি করব এখন? আমরা একটা অভিলম্ব এইভাবে ড্র করব এখানে। এই যে আমি একটা অভিলম্ব এইভাবে আঁকলাম। এবার আমরা যখন কোণটা করি, মানে আপতন কোণ প্রতিফলন কোণ, এটা আমরা কি করে করি? আমরা অভিলম্বের সাথে মাপি। অভিলম্বের সাথে ওই যে আপতিত রশ্মি, ওই যে রশ্মিটা যে আপতিত হয়ে আসছে, আপতিত রশ্মি যেটা আছে ওটা ওই অভিলম্বের সাথে কতটা গ্যাপে আছে, কত কোণের গ্যাপে আছে, সেটাকে আমরা পরিমাপ করি। তাহলে ভালো করে বোঝো, এখানে এই যে আইটা, যে এদের মধ্যে গ্যাপ, কালো দাগটা তোমার হয়েছে অভিলম্ব, আর নিচে যেটা লাল দাগ আছে নিচে স্ট্রেট ভাবে, ওটা হচ্ছে বিভেদ তল। তাহলে এই অভিলম্বের সাথে এই যে রশ্মিটা যেটা এখন এলো, যেটা আপতিত হলো এভাবে, সেটা যে কোণটা করবে ওটা হচ্ছে তোমার আপতন কোণ। তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা জিনিস তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু এই জিনিসটা নেই। এটা কিন্তু নেই। কেন নেই? তুমি আমাকে বলবে এটা কেন নেই।
এখানে ভালো করে দেখো, এখানে কি বলছে, এখানে আপতন কোণটা বলছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি আপতন কোণ। এখানটা একটা রশ্মি ছিল এইভাবে, এখানে এইভাবে একটা রশ্মি ছিল, সেটার সঙ্গে কতটা আপতন কোণের কতটা গ্যাপ হচ্ছে সেটা ছিল, এখানে একটা রশ্মি, এখানে একটা আলোক রশ্মি ছিল, তার সাথে অভিলম্বের কতটা গ্যাপ হচ্ছে সেটা ছিল আপতন কোণ। এবার এখানে কি হচ্ছে, এখানে যদি আপতন কোণটা 0 ডিগ্রি বলে তাহলে কি হচ্ছে, এই অভিলম্ব বরাবরই আলোটা আসছে, ওই যে আলোক রশ্মিটা আসছে সেটা এই অভিলম্বের বরাবর আসছে। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে আপতন কোণটা যখন 0 বলেছে, তার মানে এটা কি কোনো প্রতিসরণ কোণ হবে? প্রতিসরণ কোণ হবে কি? হবে না তো, কারণ ওটা তো 0 ডিগ্রি, 0 ডিগ্রি এইভাবে আসছে, স্ট্রেট ভাবে আসছে, তাহলে ওটা স্ট্রেট ভাবেই আসবে। তাহলে আমাদের যে প্রতিসরণ কোণ সেটাও বলে দিয়েছে 0 ডিগ্রি। এবার বলছে বিচ্যুতি কোণ কত হবে, কোশ্চেনে আমাদের চেয়েছে বিচ্যুতি কোণ। আমরা জানি বিচ্যুতি কোণের কি ফর্মুলা হয়, ঘন থেকে লঘু, ঘন থেকে লঘু, তার মানে কি হবে, এখানে ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই, তাহলে আমাদের এটাও হয়ে যাচ্ছে 0, পুরোটাই 0 হয়ে যাচ্ছে। এটা ক্যালকুলেশন করতেও লাগবে না, কারণ আই 0 হলে আরও 0 হয়, আপতন কোণটা যদি 0 হয় প্রতিসরণ কোণটাও 0ই হবে, আর দুটোই যদি 0 হয় কৌণিক চ্যুতি বা তোমার বিচ্যুতি কোণ সেটাও 0 হবে, 0 ডিগ্রি। ঠিক আছে, তো অপশন কোনটা হবে এখানে, অপশন এ, অপশন এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ফ্যারাডে সূত্র দুটি ব্যাখ্যা করে কোনটা হবে অপশন, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক আবেশ, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ চুম্বকীয় আবেশ। তারপরে কোশ্চেনে দেখো কি বলছে, রেডিয়ান দিয়েছে, তেজস্ক্রিয় পরিবর্তনে রেডনে পরিণত হয়, নির্গত কণা মানে এই দুটোর মধ্যে যখন তোমার তেজস্ক্রিয় পরিবর্তন হচ্ছে তখন কোন কণাটা নির্গত হচ্ছে সেটা বলছে। দেখো ভালো করে এটা বোঝার চেষ্টা করবে, এই কোশ্চেন গুলো ভালো করে বলবো, এই কোশ্চেন গুলো একটু যদি শিখে রাখো এখান থেকে আর কিচ্ছু আটকাবে না, ঠিক আছে, ভালো করে বুঝবে। দেখো কি দিয়েছে, রেডিয়ান, রেডিয়ান থেকে বলেছে আমাদেরকে রেডনে পরিণত হচ্ছে, রেডিয়ান থেকে রেডনে পরিণত হচ্ছে। রেডিয়ানের উপরে যে ভর সংখ্যা আছে সেটা হলো 226, আর নিচে যে প্রোটন সংখ্যা সেটা হলো 88। আর তোমার রেডনে কি দিয়েছে, রেডনে হচ্ছে 222, নিচে তোমার হবে 86 মনে হয়, দেখি, হ্যাঁ 86। এবার তুমি কি করবে, এরকম অঙ্ক বা এরকম এমসিকিউ দিক বা তোমার লং কোশ্চেন দিক, তুমি কি করবে, তুমি দেখবে যে এদের মধ্যে কত গ্যাপ আছে, উপরে কত গ্যাপ আছে, নিচে কত গ্যাপ আছে। এই যে 226 আছে, 226 তারপর ওটা পরিণত হয় কি হয়ে গেল, 222 হয়ে গেল। কি হলো এখানে, এখানে -4 হয়ে গেল, 4 কমে গেল না, 226 থেকে 222, 226 থেকে 222 -4 কমলো। নিচে দেখো কি হচ্ছে, নিচে হচ্ছে 88 থেকে 86, নিচে আবার -2 কমে যাচ্ছে। এবার আমরা জানি, আমরা ওই চ্যাপ্টারে পড়েছি কি, যখন আলফা কোণা বেরিয়ে যায়, আলফা কোণা যখন বেরিয়ে যায় তখন উপরের ভর সংখ্যা যেটা থাকে, ভর সংখ্যা -4 হয়ে যায়, ভর সংখ্যাটা 4 একক কমে যায়, আর নিচে যে তোমার প্রোটন সংখ্যা আছে সেটা -2 হয়ে যায়, 2 একক কমে যায়। ঠিক আছে, এবার মনে করো যে এখানে দিয়েছে 226, 226 -4 হয়ে 222 হয়েছে। এবার এখানে মনে করো যে এখানকার মানে আলফা কোণার ক্ষেত্রে আমরা ভর সংখ্যাটা মনে করো আমরা জানি না, তো আমরা ওটাকে এ ধরছি, ভর সংখ্যাকে আমরা এ ধরি আর নিচে প্রোটন সংখ্যাকে আমরা জেড ধরি। এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা গুলোকে মনে রাখবে। তাহলে এখানে কোন তোমার কোন কোণাটা নির্গত হচ্ছে, এখানে নির্গত হচ্ছে আলফা কোণা। আলফা কোণাকে দেখো অপশনে কোথায় আছে, ফার্স্ট এরটাই। তো এই কোশ্চেন গুলো মনে রাখবে। আচ্ছা দেখো, বিটা কোণা যখন বেরিয়ে যাবে তখন উপরে কিন্তু কোনো পরিবর্তন থাকবে না, মানে এটা 226 আছে, 226ই থাকবে। মানে এখানে দেখো, এখানে 226 আছে, এখানে 222 হয়ে গেছে। এটা যদি 226 থাকতো তাহলে কিন্তু কি হতো, তাহলে বিটা কোণা বেরোতো। ঠিক আছে, উপরেরটা কোনো পরিবর্তন হবে না, আর নিচে কি হবে, তোমার নিচে -2 হবে না, -2 হবে না, নিচে তোমার +1 হবে। এটা 88 ছিল, এটা 89 যদি হতো, আর উপরে যদি কোনো চেঞ্জেস না হতো তাহলে বিটা কোণা বেরোতো। আর সবচেয়ে সুবিধা কার ক্ষেত্রে বলতো, সবচেয়ে সুবিধা গামা কোণার ক্ষেত্রে। গামা কোণা যদি বেরোয়, তোমার উপরে যেটা ভর সংখ্যা সেটা যেটা থাকবে, উপরে নিচে আবার যে প্রোটন সংখ্যা দুটোই সেম থাকবে, একদম সেম থাকবে। সেটা সেটা যদি হয়েছে তাহলে আমরা বুঝবো যে ওখান থেকে তোমার গামা কোণা বেরোচ্ছে। ঠিক আছে, এই ফর্মুলা গুলোকে মনে রাখবে, ফর্মুলাটাকে তোমার কাজে লাগবে। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে তুমি অন্য অঙ্কও করতে পারবে এখানকার, এই ফর্মুলাটা মনে রাখবে। ওকে, তো দেখো পরের কোশ্চেন কি বলছে, কোনটি ক্ষার ধাতু নয়, আবার নয় বলছে। তোমার আছে রুবিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কিন্তু কোনো ক্ষার ধাতু নয়। কোনটি তড়িৎ পরিবহনে ক্ষমতা ন্যূনতম, তড়িৎ পরিবহনের ক্ষমতাটা তোমার ন্যূনতম, কম,
কম কার হবে? দেখো এখানে কি বলছে, গলিত কেসিএল, কেসিএল দ্রবণ, NaCl দ্রবণ, কঠিন কেসিএল, এটা হবে অপশন। কেন কঠিন? কঠিন পদার্থের মধ্যে দিয়ে চট করে তড়িৎ পরিবহন কিন্তু হয় না। আমরা জানি তড়িৎ পরিবহন হতে গেলে সবসময় যে যৌগের মধ্যে দিয়ে আমরা তড়িৎটাকে পরিবহন করব সেটা হয় আয়নীয় যৌগ হতে হবে, না হলে জলীয় যৌগ হতে হবে। ভোল্টামিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে, দেখো এই এমসিকিউটা বারবার সব জায়গাতে এটাই পড়ছে, ঠিক আছে, এটা তোমার হবে জারণ ঘটে ও O2 মুক্ত হয়, এটা হবে। ফেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণে যা দিলে বাদামি অধক্ষেপ পড়ে সেটি হলো তোমার অ্যামোনিয়া দ্রবণ। কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসা দুটোতেই আছে? দেখো এখানে একটা ভালো করে বুঝবে, কাঁসাতে কি আছে বলতো? কাঁসাতে তোমার তামাও থাকে, তামা কপার, তামাও থাকে, আবার এসেনও থাকে। আবার ব্রোঞ্জে কি থাকে বলতো? ব্রোঞ্জের মধ্যে মানে এগুলো কি কি জিনিস দিয়ে তৈরি সেটা বলছি। ব্রোঞ্জে কি থাকে? ব্রোঞ্জে তোমার তামাও থাকে, তোমার ইয়ে থাকে, তোমার টিনও থাকে, আবার এর সাথে জিঙ্ক থাকে। কিন্তু এই যে দুটো ধাতু আছে, এই দুটো ধাতুর মধ্যেই কপার বেশি আছে। কপার মানে কি? কপার দিয়ে কি তৈরি হয়? তামা। তাহলে এখানে অপশন কোনটা হবে? তামা। এই অপশন সি, অপশন সি। কোথাও কি বলছে, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিবর্তিত করা হয়, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, এটা কি হবে? এটা হবে ডায়নামো, ডায়নামো হবে। এবার দেখো এখানে একটা জিনিস তুমি মনে রাখবে, মোটর আর ডায়নামোর মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে? মোটর কি করে বলতো? মোটর তোমার তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে? আর ডায়নামোটা কি? এক্ষুনি বললাম, ডায়নামোর কেসটা আর মোটরের কেসটা এটা কিন্তু গড়বড় করবে না। মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। কেন? আমরা কারেন্টটা পাঠাবো তবেই মোটরটা চলবে, আমরা কারেন্টটা পাঠাবো তবেই মানে ওই মেশিনটা চলবে। কিন্তু ডায়নামোর ক্ষেত্রে কি হচ্ছে, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি কেন বলছে? যন্ত্রটাকে আমরা চালাবো, আমরা মোটরটাকে বা যে যন্ত্রটা ওখানে আছে ডায়নামোটা, যন্ত্রটাকে আমরা আগে অন করে দেবো, আগে স্টার্ট করে দেবো, যন্ত্রটা চলার কারণে তড়িৎ শক্তি উৎপন্ন হবে। দেখো বলছে সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য, পার্থক্য বলছে, পার্থক্য হলো, এবার দেখো অপশন গুলো পড়ার আগে আগে আমরা কি করব, সমগণীয় শ্রেণীগুলোকে একটু আমরা দেখে নিই, ঠিক আছে? সমগণীয় শ্রেণী কি কি আছে সেগুলোকে আমরা একটু দেখে নিই। এবার এখানে দেখো ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। প্রথমে কি আছে বলতো? প্রথমে আছে মিথানল, মিথানল, মিথানলের যে সংকেতটা সেই সংকেতটা কি বলতো? CH3OH, আশা করি এটা তোমরা জানো। তারপর কি আছে? ইথানল, আমি ইথা লিখে দিলাম, ঠিক আছে? ইথা, ইথানল, এটার সংকেতটা কি বলতো? এটার সংকেতটা CH3CH2OH, CH3CH2OH। তারপর কি আছে? তো তারপর আছে প্রোপানল, প্রোপানল, প্রোপানলের সংকেতটাও সেম, খালি কি হবে বলতো? আরেকটা তোমার CH2 চলে আসবে, CH3CH2CH2OH। এবার তুমি এই তিনটের মধ্যে গ্যাপটা দেখো যে কোনটা মানে কি পার্থক্য, সেটাই আমাদের হবে অ্যান্সার, ঠিক আছে? দেখো এখানে, দেখো এখানে কি আছে? মিথানলের ক্ষেত্রে কি আছে? CH3OH। ইথানলেও দেখো CH3, দেখো এখানে দেখতে পাচ্ছ, দেখো CH3 এখানে আছে, OH ও আছে, কি ঢুকে গেছে মাঝে? একটা CH2 ঢুকে গেছে। প্রোপানলে যদি দেখি, প্রোপানলে দেখো CH3 ও আছে, CH2 ও আছে, OH ও আছে, মানে ইথানলটাই আছে কিন্তু মাঝে আবার আরেকটা, পরের যে যৌগতে আমরা যাব সেটার মধ্যেও আবার দেখবে তোমার CH2 একটা এক্সট্রা আসবে, তারপরটাতে যাব তারপরটা তো ওটাই হবে। তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে বলতো? এখানে আমাদের অ্যান্সার তোমার হয়ে যাচ্ছে এইটা, অপশন ডি, CH2। তারপর দেখো আমরা গ্রুপ বি এর কোশ্চেনে চলে এলাম। কি বলছে? বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় মেঘ বৃষ্টি দেখা যায়? এটা কি হবে? তোমরা সবাই জানো, ট্রোপোস্ফিয়ার। জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারের একটি কুপ্রভাব, এটা আমি বলবো না, দেখো ভাই এটা সবাই জানো, এটা তোমরা ক্লাস ছোট থেকে পড়ে আসছো, এটা নিজেরাই করো, ঠিক আছে? এটা আমি আর বলছি না। কি বলছে? বাতাসে CO2 গ্যাসের পরিমাণ কমানোর জন্য কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোনটি বেশি উপযোগী? উপযোগী বলেছে, দায় বলেনি, উপযোগী বলেছে। উপযোগী কোনটা হবে? কয়লা না প্রাকৃতিক গ্যাস? বলো তুমি। প্রাকৃতিক গ্যাসটাই হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে এখানে? প্রাকৃতিক গ্যাস, এটা হবে আমাদের অ্যান্সার। তারপর দেখো কি বলছে, বাস্তব গ্যাসের অণুগুলি
সসীম আয়তনে আছে, এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। একদম সত্য কথা, ঠিক আছে, সত্য সত্য, এগুলো হয়ে গেছে। আর তারপরে কোশ্চেন দেখো কি বলছে, আদর্শ গ্যাসের চাপ কত হলে তার আয়তন শূন্য হবে। দেখো ভালো করে এই কোশ্চেনটা বুঝবে, ঠিক আছে, এটা একটা ভালো কোশ্চেন দিয়েছে, ভালো কোশ্চেন দিয়েছে এটা। বলছে চাপ কত হলে আয়তন শূন্য হবে। এখানে কি বলছে, ভিটা আয়তন সমান আমরা কি জানি, ভি ইকুয়াল টু জিরো বলছে এখানে। বলছে এখানে প্রেসারটা, চাপটা তোমার কত হবে। চাপ আর আয়তন এই দুটো জিনিস কার সূত্রতে আছে, আমরা জানি এই দুটো জিনিস আছে বয়েলের সূত্রতে, ঠিক আছে। তো বয়েলের সূত্রটা কি ছিল তোমার, ভি ভ্যারাইজাস 1 পাই পি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এইখানটা সমানুপাতিকের জায়গায় আমরা ইকুয়াল টু সাইন আনি, তো কি হবে, ভি ইকুয়াল টু কে বাই পি। এবার বলছে এই আয়তন, এই যে ভি, এই ভিটা জিরো কখন হবে, ভিটা জিরো কখন হবে, ভিটা জিরো তখনই হবে যখন এই যে পি, এই যে পি আছে এখানে, পি এর মানটা যখন ইনফাইনাইট হয়ে যাবে, পি এর মানটা যখন ইনফিনিটিতে চলে যাবে। কেন, তুমি একটা জিনিস জানি কি জানি না, জানো না, তোমরা অঙ্কতে পড়েছো মনে হয়, দেখো এতদিন তোমরা অঙ্কতে পড়েছো ইনফিনিটি কি জিনিস তোমরা জানো, কি পড়েছো, 1/0 সমান হয়েছে ইনফিনিটি, এটা তোমরা আশা করি জানো। 1/0 সমান হয়েছে ইনফিনিটি। এবার জিরোকে যদি আমরা এদিকে করি আর ইনফিনিটিটাকে যদি আমরা জিরোর জায়গায় করি, তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে আমরা পাচ্ছি 1/∞ সমান 0। তাহলে এখানে বলছে ভি এর মানটা, এখানে ভি এর মানটা কি বলছে, জিরো চাইছে। আয়তনের মানটা শূন্য তখনই হবে যখন এই যে আমাদের চাপ আছে, গ্যাসের চাপ যখন অসীম হয়ে যাবে বা অসংজ্ঞাত হয়ে যাবে। ইনফিনিটিকে তোমরা অসীমও বলতে পারো, অসংজ্ঞাত বলতে পারো। কখন হবে এটা, যখন চাপ অসীম হয়ে যাবে, আমি অসীমই লিখে দিলাম, অসীম, ব্যাস। আচ্ছা এই জিনিসটা না অনেকে তোমার কি বলবো আরেকটা করতে পারে এটাকে, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ দিয়ে দেখাতে পারে, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না, কারণ দেখো এখানে মেন কথা আমাদের কি বলছে, চাপ আর আয়তন এদের মধ্যে এই জিনিসটা চেয়েছে, রিলেশনটা চেয়েছে, যে আমাদের যদি আয়তন জিরো চায়, আয়তন যদি শূন্য হয়, তো চাপটা কত হবে, এটা আমাদের কাছে চেয়েছে। তাহলে এটা আমরা যে কোনো একটা ইকুয়েশন দিয়ে করতে পারি। এটা খালি মেন কথা ওই ইকুয়েশনটার মধ্যে, ওই সূত্রটার মধ্যে তোমার চাপ আর আয়তন যেন থাকে, তোমার থাকে মানে ধ্রুবক না থাকে, কারণ চাপ আর আয়তন তো কিছু সূত্রতে ধ্রুবক আছে, চার্লসের সূত্রতে চাপ কোথায়, সেরকম, ঠিক আছে। তারপর কি বলছে, কোন কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। মনে করো একটা ব্লক, ওই ব্লকে এখন তাপমাত্রা আছে 20°C। এবার ওই ব্লকটাকে যদি আমি দৈর্ঘ্যটা বাড়াই, ব্লকের দৈর্ঘ্যটা যদি আমরা বাড়াই, তো তাপ পরিবহনটা কমবে না বাড়বে, তুমি আমাকে বলো। ব্লকের দৈর্ঘ্যটা যদি আমরা বাড়াই, যে পরিমাণ তাপ পরিবহন হচ্ছিল সেটা তো কমে যাবে না। যতটা সহজে ওই জিনিসটা গরম হচ্ছিল, ওই ব্লকটা গরম হচ্ছিল বা উত্তপ্ত হচ্ছিল, সেটা তো আস্তে আস্তে কমতে শুরু করবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে তোমার অ্যান্সার হবে ব্যস্তানুপাতিক। তারপর বলছে দেখো, বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি, তরঙ্গ দৈর্ঘ্যটা কি, ল্যাম্ডা, আর বিক্ষেপণের মাত্রা হচ্ছে আই। আর আমরা র্যালের সূত্র থেকে কি করেছি, র্যালের সূত্র থেকে আমরা জানি আই ভ্যারাইজাস 1/λ⁴, এটা হলো তোমার র্যালের সূত্র। এখানে কোনটা কি এটা কিন্তু মেনশন করে দেবে, এটা মেনশন না করলে কিন্তু নাম্বার কেটে যাবে। ব্র্যাকেটে লিখে দেবে যে আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু হয়েছে আলোর বিক্ষেপণ বা বিক্ষেপণ মাত্রা, আই ইকুয়াল টু হয়েছে বিক্ষেপণ মাত্রা। আর এই যে তোমার যে Δ⁴, শুধু ডেল্টা সমান কি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা অবশ্যই ব্র্যাকেটে মেনশন করে দেবে। তারপর বলছে দেখো, কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। কাঁচ নির্মিত একটা লেন্স আছে, ওটাকে যখন আমি জলের মধ্যে প্রবেশ করব তখন কি হবে। দেখো লেন্সটা বলছে কাঁচ নির্মিত, আচ্ছা তাহলে আমরা কাঁচের প্রতিসরাঙ্ক কত বলতো, কাঁচের কাঁচের যে প্রতিসরাঙ্ক সেটা তোমার হচ্ছে 1.5 মিউ এর মানটা। আর জলের প্রতিসরাঙ্ক কত, জলের প্রতিসরাঙ্ক হয়েছে 1.33। তাহলে আমরা এটাকে যদি কাঁচ থেকে জলের দিকে নিয়ে যাই, মানে কাঁচ নির্মিত কোনো একটা লেন্সকে যদি আমরা জলে নিয়ে যাই, তার ফোকাস দৈর্ঘ্যটা কি হবে বলতো, ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে যাবে, ফোকাস দৈর্ঘ্যটা কি হবে, বেড়ে যাবে, ঠিক আছে, এটা বাড়বে লিখবে, বাড়বে। তারপর বলছে দেখো, গলীয় দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না,
দেখো এটা ভালো করে দেখবে, কিন্তু চলে না আছে। তুমি বলো আমাকে যে গলীয় দর্পণের আলোক রশ্মি আলোর প্রতিফলনের সূত্র মানে না? আলোর প্রতিফলনের সূত্র যদি দর্পণ না মানে, তাহলে দর্পণের প্রতিফলন হচ্ছে কি করে, আমরা নিজেদের দেখছি কি করে? তাই না? এটা পুরোপুরি ভুল। ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা, এটা হবে মিথ্যা। তারপর দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন, তড়িৎ আধানের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্কটি। আধান বলছে, আধানের সিজিএস একক কি? ইএসইউ। এসআই একক সবাই জানে, কুলম। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন আমরা পড়েছিলাম না? কি কি পড়েছিলাম আমি ভালো করে বলেছিলাম, ঠিক আছে, আমার আগের ভিডিওতে ভালো করে বলা আছে। কি ছিল? 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। ঠিক আছে, এই সূত্রটা মনেও রাখবে, কারণ এখান থেকে যদি কোনো অঙ্ক আসে তাহলেও তোমাকে করতে হবে। ওকে, তারপর দেখো কি বলছে, একটি বৈদ্যুতিক মোটরের আর্মেচার আর্মেচার তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয় আর্মেচারের কয়টি আবর্তনে? বলছে আর্মেচারের কয়টি আবর্তনে তড়িৎ প্রবাহের অভিমুখটা পরিবর্তিত। দেখো এটা আমি তোমাকে ভালো করে বোঝাতে চাইছি, ঠিক আছে, এটা তোমাকে একটু ভালো করে বোঝাতে হবে। দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে, এখানে এগুলো ক্লিয়ার করে দিই, কারণ একটু অসুবিধা হতে পারে। লিখে দেবো অ্যান্সার গুলো, চাপ নিও না, অ্যান্সার গুলো আমি সব লিখে দেবো, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা কত হবে এটা আমি বলে দিয়েছি, এটা হবে ইনফিনিটি। আর এটা তোমার ইকুয়েশনটা ছিল এইটা। আচ্ছা, এখানে ইকুয়াল টু ছিল না, এখানে তোমার সমানুপাতিক ছিল, ব্যাস। এবার তোমার ঠিক আছে। এবার দেখো এই কোশ্চেনটা খুব ভালো করে বুঝবে, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে, একটু কঠিনও দিয়েছে, তবু আমি এটাকে একটু সহজ করে বোঝাচ্ছি, ঠিক আছে। মনে করো দুটো ম্যাগনেট আছে, দুটো চুম্বক আছে, একটা হচ্ছে নর্থ, আরেকটা এইদিকে আমি আরেকটা চুম্বক রাখলাম, এটা হলো তোমার সাউথ মেরু, ঠিক আছে। এবার এই দুটো চুম্বককে যখন আমরা এইভাবে রাখবো, তখন কি হবে, নর্থ আর সাউথ কাছাকাছি আসার চেষ্টা করবে, আকর্ষণ হওয়ার চেষ্টা করবে নর্থ আর সাউথ। তাহলে এই দুটোর মধ্যে কি হবে, তোমার যে চৌম্বক বল, ঠিক আছে, বা তড়িৎ চুম্বকীয় আবেশ, সেটা সৃষ্টি হবে, চৌম্বক বল সৃষ্টি হবে, এইভাবে আকর্ষণ হতে চাইবে, এটা আকর্ষণ হতে চাইবে। এবার এই সময় যদি আমি কি করি, এই সময় আমি যদি কোনো একটা তোমার দণ্ডকে বা কোনো একটা পরিবাহীকে আমি যদি এইভাবে রেখে দিই, এইভাবে রেখে দিই, এটার নাম দিলাম তোমার এ প্রান্ত, এই প্রান্তটার নাম দিলাম বি প্রান্ত। এবার এই ফোর্সের কারণে কি হবে বলতো, ওই যে পরিবাহীটা আছে ওটা রোটেট হওয়া শুরু করবে, বুঝতেই পারছো, এখানে রোটেট হওয়া শুরু করবে। এবার তুমি এখানে ভালো করে একটা জিনিসটা বোঝো। এবার মনে করো যে এই যে পরিবাহীটা আছে এটা আমি এইভাবে রাখিনি, মনে করো যে এটা এইভাবে আমি রেখেছি, দাদা, মনে করো এটাকে আমি এইভাবে রেখেছি, এইভাবে রেখেছি। এই প্রান্তটা হয়েছে এ প্রান্ত, আমি উপরে লিখছি বোঝানোর জন্য, এই প্রান্তটা হয়েছে বি প্রান্ত। এটা রোটেট হচ্ছে, এটা রোটেট হচ্ছে। এবার কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলছে, তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয়। তড়িৎ প্রবাহের অভিমুখটা, তড়িৎ প্রবাহ হচ্ছে ওর যে অভিমুখটা, এখন কি আছে, এখন দেখো, এখন এ পয়েন্ট এটা, বি পয়েন্ট এটা, তাহলে এ থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহটা হচ্ছে, এ থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এটা কখন চেঞ্জ হবে বলতো? এটা চেঞ্জ তখন হবে যখন এটা 180 ডিগ্রি কোণে ঘুরবে। 180 ডিগ্রি, মনে করো এটা ঘুরছে 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 ঘুরছে, এই যে এ পয়েন্টটা, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ঘুরছে ঘুরছে ঘুরতে 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 এ পয়েন্টটা যদি এদিকে আসে, বি পয়েন্টটাও ঘুরতে 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 এ পয়েন্টের দিকে যাবে। তাহলে তখন কি হবে বলতো, তখন এটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে, তখন এইটা বি পয়েন্ট হয়ে যাবে, এটা এ পয়েন্ট হয়ে যাবে। তাহলে এটা কখন চেঞ্জ হবে, যখন এটা 180 ডিগ্রি রোটেট হবে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, অভিমুখ একবার পরিবর্তিত হয় আর্মেচারের কয়টি আবর্তনে, বলছে কটা আবর্তনে পরিবর্তিত হয়। এখানে কি হচ্ছে, 180 ডিগ্রি ঘোরালে, আচ্ছা এই পুরোটা আবর্তন, এই পুরোটা আবর্তন তাহলে কত হবে বলতো, পুরোটা আবর্তন করলে কত কোণ হচ্ছে, 360 ডিগ্রি। আর আমাদের এখানে যে আবর্তন করলে, মানে এটাকে যখন আমরা রোটেট করছি, তড়িৎ প্রবাহের অভিমুখটা পরিবর্তিত কখন হচ্ছে, যখন 180 ডিগ্রি কোণে আমরা ওটাকে রোটেট করছি। আর এই যে পুরোটা আবর্তন করা মানে কত হচ্ছে, এটা তুমি সবাই জানো, পুরো একটা বৃত্ত, পুরো বৃত্তকে আবর্তন করলে কত কোণ হয়, 360 ডিগ্রি। তাহলে 180 আর 360 তাহলে কত হচ্ছে, ওটার হাফ হচ্ছে না, 360 ডিগ্রি হাফ। পূর্ণ বৃত্ত 360 ডিগ্রি মানে হচ্ছে একটা পূর্ণ বৃত্ত, আর 180 ডিগ্রি মানে হচ্ছে একটা হাফ সার্কেল, ঠিক আছে, হাফ সার্কেল, হাফ বৃত্ত, অর্ধবৃত্ত। তাহলে এখানে কি হবে বলতো, এটা আবর্তনটা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা কি হবে, এটা অ্যান্সার হয়ে যাবে অর্ধেক। জানি এবার অনেকে বলবে যে এটা তুমি কি করলে, এটা বুঝতে পারলাম না, কিন্তু
আমি এখানে এটা বোঝানোর জন্য তোমাকে এটা বোঝালাম, ঠিক আছে? এমনি এমনি হবে না জিনিসটা। আসলে এখানটা কি বলেছে, এখানে আর্মেচার বলেছে তো। আর্মেচারে কি হয়, সবাই বুঝতে পারে না চট করে, তাই আমি ওখানে আর্মেচারটা দেখাইনি। অ্যাকচুয়ালি দণ্ডটা আছে, দণ্ডটা জায়গায় কি হবে বলতো, এই দণ্ডটা জায়গায় তোমার আর্মেচার হবে, একটা আর্মেচার হবে। দাঁড়া, একেই দিচ্ছি জিনিসটা। আর্মেচার হবে এইরকম, এইরকম একটা আর্মেচার হবে। এখানটা রেজিস্ট্যান্স থাকবে, হ্যাঁ, এইরকম একটা আর্মেচার থাকবে। এই আর্মেচারটা ঘুরছে। দণ্ড কেন বললাম, যাতে তুমি বুঝতে পারো, ঠিক আছে? আর্মেচার এখানটা পয়েন্টিং করবে এ বি সি ডি। এটা যখন রোটেট হবে 180 ডিগ্রি, তখন দেখো একই হবে। এই যে সিডি এখানে আছে, এটা এখানে চলে আসবে। আর এ বিটা কি হবে, এ বিটা এখানে চলে আসবে। আরে ভাই, রোটেট করে দেখো, তুমি একবার নিজে ভাবো না, এটা যদি রোটেট হয়, এ বি এখানে আছে, সিডি এখানে আছে, এটা যদি এইভাবে রোটেট হয়, তাহলে কি হবে, সিডিটা এখানে চলে আসবে, এ বিটা এখানে চলে আসবে। ব্যাস, একই জিনিস, ঠিক আছে? কিছু আলাদা না, একই জিনিস। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো কি বলছে, বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং কোন সমবায় রাখা হয়, কোন সমবায়? এটা সবাই জানো। এটা কিসে রাখা হয়, এটা সমান্তরাল সমবায় রাখা হয়, শ্রেণী সমবায়তে নয়। কেন? শ্রেণী সমবায়তে যদি আমরা রাখি, কোনো একটা মানে আহ, ওটাতে কি হবে, ওটাতে তোমার কোনো যন্ত্রতে বেশি কারেন্ট ঢুকবে, কোনোটাতে কম ঢুকবে, কোনোটাতে একদমই ঢুকছে না, এরকম হবে। সমান্তরাল সমবায় মানে কি, প্রত্যেকটা যন্ত্রতে, আমাদের বাড়ির যতগুলো যন্ত্র আছে প্রত্যেকটা যন্ত্রতে সমান পরিমাণে তড়িৎ প্রবাহ হবে। তেজস্ক্রিয় ধাতব খনিতে কোন গ্যাস পাওয়া যায়, এটা কি হবে, এটা হবে হিলিয়াম, ঠিক আছে? আমি সংকেতটা লিখলাম, তোমরা স্পেলিং করেও লিখতে পারো, হিলিয়াম। তারপর কি বলছে, জলের চেয়ে হালকা একটি ধাতুর নাম, জলের চেয়ে হালকা কোন ধাতুটা, লিথিয়াম, এলআই। শূন্যস্থান পূরণ করছে, প্রথম পর্যায়কে ড্যাশ পর্যায় বলা হয়, এটা কি হবে বলতো, এটা হবে অতিহস্র, অতিহস্র পর্যায়। কেন অতিহস্র, কারণ ব্র্যাকেটে লিখে রাখো, এর মধ্যে মাত্র দুটি এলিমেন্ট আছে, দুটি এলিমেন্ট, দুটো মৌল আছে না প্রথম পর্যায়টাতে, প্রথম পর্যায়ে দুটো মৌল আছে, তাই এটা অতিহস্র পর্যায়। তারপর দেখো কি বলছে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায়, কয়টি শ্রেণী আছে? দেখো, এটা খুব ভালো একটা কোশ্চেন, আর সহজ কোশ্চেন এটা। এটা কি হবে, এটা হবে 7টা পর্যায়, 7টা পর্যায় ও 8টি শ্রেণী, ঠিক আছে? তারপর দেখো কি বলছে কোশ্চেনটা, বলছে দুটি পরমাণু ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলা হয় বলতো, তাকে বলা হচ্ছে আয়নীয় বন্ধন। কেন আয়নীয়, আমি তোমাকে বোঝাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। মনে করো Na আছে, Na একটা মৌল আছে, আর Cl একটা মৌল আছে। Na এর পরমাণু ক্রমাঙ্ক কত বলতো, Na এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে তোমার 11। ক্লোরিনের কত, ক্লোরিনের হচ্ছে 17। এবার এই দুটো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে Na এর হয়ে যাচ্ছে 281, আর ক্লোরিনের তোমার হচ্ছে 287। এবার ভালো করে দেখো, এখানে যে ক্লোরিনের যে আছে, দেখো ক্লোরিনের যে এখানে আছে, এই যে লাস্টের কক্ষপথটা, এই যে কক্ষপথ, এখানে আমার কটা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন। ওর ওটাকে পূর্ণ করার জন্য, ওই যে ইলেকট্রনটা আছে ক্লোরিনের কাছে, ওটাকে পূর্ণ করার জন্য আর কটা ইলেকট্রন দরকার, টোটাল টোটাল কটা ইলেকট্রন থাকা যায় সর্ববহিস্থ কক্ষে, 8টা। 8টা, কারণ এটা 3টে পর্যায়ে আছে, তাই এখানে 8টা ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে রাখা যায়। তাহলে 8টার মধ্যে কটা আছে, 7টা আছে, তাহলে 8 - 7, একটা খালি ইলেকট্রন দরকার। এবার দেখো NaCl এর ক্ষেত্রে কি আছে, দেখো সর্ববহিস্থ কক্ষে একটাই ইলেকট্রন আছে। এবার এই একটা ইলেকট্রন কি করবে বলতো, এই ক্লোরিন নিজের দিকে নিয়ে নেবে, এর কাছ থেকে চাইবে যে না তুই আমাকে ইলেকট্রন দে তো, ঠিক আছে? এটা এটা নিল, এটা কি হয়ে যাবে, এটা কমে গিয়ে Na প্লাস হয়ে যাবে। দাঁড়াও 1 মিনিট। তারপর কি হবে বলতো, তারপর এখান থেকে এটা হয়ে যাবে তোমার Na প্লাস। প্লাস কেন হলো, প্লাস এর জন্য হলো কারণ ও ইলেকট্রন দিয়ে দিল, ইলেকট্রন ত্যাগ করে নিল, ইলেকট্রন ত্যাগ করলো না, Cl কে দিয়ে দিল, তাই এটা প্লাস হলো। আর যে ইলেকট্রন গ্রহণ করলো, যে মৌলটা ইলেকট্রন গ্রহণ করলো, সেটা কি হবে, সেটা হবে Cl মাইনাস। আর এই দুটো যৌগ মিলে কি হয়ে যাচ্ছে, ক্রিয়েট হয়ে যাচ্ছে NaCl। এইটা, এই যে ঘটনাটা হচ্ছে, এটাকে বলা হয় আয়নীয় যৌগ, সমযোজী যৌগ না। সমযোজী যৌগ হলে কি বলতো, দুজনেই ইলেকট্রন ত্যাগ করবে, এও ইলেকট্রন ত্যাগ করলো, এও ইলেকট্রন ত্যাগ করলো, তারপর ওই দুটো ইলেকট্রন মানে যে কটা ইলেকট্রন ওরা ত্যাগ করবে, ওই ইলেকট্রন মিলে আরেকটা একটা নতুন যৌগ সৃষ্টি হবে। ওটাকে বলা হয় তোমার সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন এটা কেন, কারণ এখানে যে কোনো একজন ইলেকট্রন দেবে,
দেখো এখানে কে ইলেকট্রন দিচ্ছে, এনে ইলেকট্রন দিচ্ছে। যে এখানে ক্লোরিন, ক্লোরিন কি তোমার সোডিয়ামকে দিচ্ছে ইলেকট্রন? ইলেকট্রন দিচ্ছে না। ও কি করছে, ও সোডিয়ামের কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, একজনই নিচ্ছে, সবাই দুজনেই ইলেকট্রন বার করছে না, যে কোনো একজন বার করছে, তাই এটা আয়নীয় যৌগ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরে গেছো। তারপর দেখো কি বলছে, পিটি তড়িৎদ্বারে সাহায্যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। দেখো বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি, এগুলো আর কিছু বলছি না, ঠিক আছে, এগুলো তোমরা জানো অলরেডি। কি হবে দেখো, 4OH, 4টে OH থাকবে, আর তখন উৎপন্ন হবে তোমার অক্সিজেন প্লাস 2H2, ব্যাস, ঠিক আছে, অক্সিজেন প্লাস 2H2, ব্যাস হয়ে গেছে ব্যালেন্স, আর কিছু করার নেই। তারপর দেখো কি বলছে, দেখো তারপরে কোশ্চেনে কি বলছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে পূর্ণ বিয়োজন ঘটে না। এটা একদম সত্য কথা, এটা কি হবে, এটা সত্য হবে। কেন সত্য হবে? কারণ কিছুটা অপরিবর্তিত থাকে, কিছুটা তো অপরিবর্তিত থাকে না যখন ওটা হয়, তাই এটা পুরো সত্য কথা। তারপর দেখো কি বলছে, ওলিয়াম কি, দেখো এটা আমি বলবো না, এটা বলবো না, এটা তোমরা বইতে দেখো, বইতে দেখো, সহায়িকা রেফারেন্স গুলোতে দেখো, পেয়ে যাবে। এই কোশ্চেনটা অনেক টেস্ট পেপারে আছে, আশা করি তোমরা জানো, তোমাদের স্কুলেও অনেক জায়গায় পড়েছে, অনেক স্কুলে পড়েছে, ঠিক আছে, এটা আমি আর বলছি না। তারপর দেখো কি বলছে, H2S গ্যাসকে NaOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্লোরাইডের জলীয় দ্রবণে সোডিয়াম নাইট্রোক্লোরাইডের জলীয় দ্রবণে চালনা করলে উৎপন্ন যৌগটির সংকেত লেখো। আমি এটা বলে দিচ্ছি, লেখো Na4, ঠিক আছে, তারপর এখানে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট Fe, তারপর ফার্স্ট ব্র্যাকেটে CN5, তারপর NOS। আচ্ছা, এবার এখান থেকে এটাও জিজ্ঞেস করতে পারে যে উৎপন্ন যৌগটির বর্ণ কি, ঠিক আছে, বর্ণটা হচ্ছে তোমার বেগুনি বর্ণ, বেগুনি বর্ণ। তারপর দেখো কি বলছে, ইউরিয়ার রাসায়নিক নাম। ইউরিয়ার সংকেতটা তোমার জানতে হবে কি, NH2CONH2, NH2CONH2। এবার ইউরিয়ার কিন্তু তিনটে নাম হয়, লিখে রাখো, এটা আমি লিখ, প্রথমটা হয়েছে কার্বনিল ডাইঅ্যামাইড, তারপরেরটা হয়েছে কার্বামাইড, আর লাস্ট তোমার হয়েছে ডাই অ্যামিনো মিথানোন, ঠিক আছে, মিথানোন নয় ওকার, মিথানোন, ঠিক আছে, এগুলো লিখে রাখো। তারপর কি বলছে, অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার, বলো এটা কি? বাড়িতে অ্যালুমিনিয়ামের কড়াই আছে, রান্নার সরঞ্জাম তৈরি করতে ব্যবহার হয়, তারপর আরো বিভিন্ন ব্যবহার তুমি লিখতে পারো, ঠিক আছে, তাপের সুপরিবাহী হিসেবে ব্যবহৃত করা হয়, এগুলো লিখলেই তুমি নাম্বার পেয়ে যাবে। ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? ক্রায়োলাইট, ক্রায়োলাইট। প্রোপাননের গঠন সঙ্গে, দেখো এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের পারা উচিত, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রোপ মানে কি, তিনটে কার্বন, ঠিক আছে, তিনটে কার্বন, তাহলে আমি এখানে তিনটে কার্বন প্রথমে লিখলাম, কার্বন, তারপর এখানে কার্বন, আর এখানে কার্বন। এবার এর একটা হাত ভর্তি, তিনটে হাত খালি, তাহলে এখানে তিনটে হাইড্রোজেন হবে, এখানেও তিনটে হাইড্রোজেন হবে, কারণ এখানেও একটাই হাত ভর্তি আছে, আর এখানে আমাদের কি হবে, এখানে আমাদের অক্সিজেন হবে, ব্যাস, এটাই হলো তোমার প্রোপাননের গঠনগত সংকেত, ঠিক আছে। আর এটার যে সাধারণ নাম বা গঠনগত নাম, সেটা কি হবে বলতো, সাধারণ নাম, সেটা হচ্ছে অ্যাসিটন। এটাও মনে রাখবে, এটা জিজ্ঞেস করতে পারে তোমাদের শর্ট কোশ্চেনে বা এমসিকিউতেও জিজ্ঞেস করতে পারে যে প্রোপাননের সাধারণ নাম কি, তুমি বলবে অ্যাসিটন, ঠিক আছে, অ্যাসিটন। হ্যাঁ, CH3 এর সমাবয়বের গঠনগত সংকেত লেখো। দেখো প্রোপাননটা সহজ দিয়েছিল, আর এটাও সহজ আছে, এটাও তেমন কিছু না, করে দিচ্ছি, ঠিক আছে। এটা কি হবে, CH3 আমি এমনি লিখলাম, কেন লিখলাম দেখো, এখানে ভালো করে দেখো, এখানে দেখো এই যে কার্বন, চারটে কার্বন আছে, চারটে কার্বনের মধ্যে দেখো এখানে কটা হাইড্রোজেন আছে, এই মাঝের দুটো কার্বন দেখো, H2 চারটে হাইড্রোজেন আছে, এখানে আমার কাছে এখন একটা হাইড্রোজেন আছে, তো আমি কি করতে পারি, এখানটা আমি একটা তোমার সিঙ্গেল বন্ড দিয়ে এখানটা আমরা CH3 করে নিতে পারি, এটাই আমার হয়ে যাচ্ছে কি, এটা আমার হয়ে যাচ্ছে গঠন সংকেত। তারপর বলছে দেখো, ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ, ঠিক আছে, অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন, জৈব যৌগটি কি? এটা তোমরা কমেন্টে বলবে আমাকে, ঠিক আছে, যার কমেন্ট ঠিক হবে সেটা তারটা আমি লাইক করব, এটা তোমরা কমেন্ট। আচ্ছা, এবার আমরা গ্রুপ সি তে আসছি। এই গ্রুপ সি এর এই কোশ্চেন গুলো কিন্তু আমি করব না, কারণ
এগুলো সব থিওরি কোশ্চেন, আমি বলেছি যে ক্যালকুলেশন টাইপের কোশ্চেন করবো, তো থিওরি কোশ্চেনে আমি আর যাচ্ছি না। পরের কোশ্চেনে দেখো কি বলছে, একটি লেন্সের ক্ষমতা হচ্ছে +2.5D, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করতে আমাকে এখানে বলেছে। এবার ভালো করে এখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে দিয়ে দিয়েছে লেন্সের ক্ষমতা, লেন্সের একটু লিখে লিখেই করতে হবে এগুলো। লেন্সের ক্ষমতা, ক্ষমতা আমাকে কি দিয়েছে, পি, ব্র্যাকেটে পি লিখবো, ইকুয়াল টু দিয়েছে আমাকে +2.5D। আমরা জানি লেন্সের ক্ষমতা পি ইকুয়াল টু 1/f। ঠিক আছে, এবার এই 1/f টা আমি এখানটা 100/f সেন্টিমিটার লিখবো। এটা মিটার, ঠিক আছে, এটা হচ্ছে মিটারে, আর এটা হচ্ছে তোমার সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি বার করতে হবে, এখানে আমাকে ফোকাসটা বার করতে হবে। তাহলে আমি এখান থেকে লিখবো অতএব f ইকুয়াল টু 100 বাই, দেখো f টা p এর জায়গায় পাঠাচ্ছি, p টা f এর জায়গায় আসবে, 100/p। তাহলে 100/2.5। এবার দেখো এটা 2.5 আছে, ঠিক আছে, এবার আমি যদি দশমিকটা তুলি তাহলে নিচে একটা 10 আসছে, নিচে একটা 10 আসছে। এবার ওই নিচের 10টাকে আমি 100-র সাথে গুণ করতে পারবো, কারণ উপরে 1 আছে, 100-র পাশে কিছু নেই তো মানে তো 1 আছে, তাহলে ওই 10টাকে আমি 100 জায়গায় পাঠাতে পারবো। 100 ইন্টু 10, এবার কাটাকুটি করো, 5 5 এ 25, আর এখানে 5 20 100, আর এখানে 5 2 10। তাহলে আমার অ্যান্সার কত হলো, আমার অ্যান্সার এলো f ইকুয়াল টু 40 সেন্টিমিটার। f ইকুয়াল টু আমার অ্যান্সার এলো 40 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। কোনো কনফিউশন করবে না, ফোকাস দূরত্ব আর ফোকাস দৈর্ঘ্য এক জিনিস। তারপর দেখো কি বলছে, প্রকৃতি নির্ণয় করো। এটা দেখো প্রকৃতিটা কি, দেখো প্রকৃতিটা কি সাইন আছে, 40 সেন্টিমিটার, যেটা অ্যান্সার পেলো ফোকাস দৈর্ঘ্য, ওর পাশে দেখো তোমার কি সাইন আছে, ওই সাইন অনুযায়ী তুমি প্রকৃতিটা বলতে পারবে। দেখো এটা 40 কি আছে, এটা কি -40 আছে, না এটা +40 আছে। যদি +40 থাকে তাহলে এটা কি হবে, এটা হচ্ছে উত্তল, উত্তল লেন্স। সবসময় মনে রাখবে, উত্তল লেন্স যদি হয়, উত্তল লেন্স কখন হবে, যখন পজিটিভ সাইন হবে। আর যখন তোমার অবতল লেন্স হবে, অবতল লেন্স হবে, তখন হচ্ছে তোমার নেগেটিভ সাইন। উত্তল লেন্সের ক্ষেত্রে পজিটিভ সাইন, অবতল লেন্সের ক্ষেত্রে নেগেটিভ সাইন। ব্যাস, এটা মনে রাখার চেষ্টা করবে, তাহলেই এখান থেকে আর কিছু ভুল হবে না। তারপরে অথবার কোশ্চেনটা দেখো, একটা পাতলা লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। দেখো এটা আমি আর বলবো, এটা বলছি না আমি আর, ঠিক আছে, এটা একটু বুঝিয়ে দিচ্ছি কি বলতে চাইছে। মনে করো এই একটা প্রধান অক্ষ আছে, একটা পাতলা লেন্স বলছে, এই মনে করো একটা পাতলা লেন্স আমি আঁকলাম এইভাবে। তো মনে করো এই একটা পাতলা লেন্স আছে এরকম, এটার নাম দিলাম আমি L1, এর নিচের নিচের মেরুটার নাম দিচ্ছি আমি L2। মনে করো এদিক দিয়ে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালে আসছে। দেখো এটা হচ্ছে প্রধান অক্ষ, এই যেটা, এটা হচ্ছে প্রধান অক্ষ, এর সাথে সমান্তরালে একটা আলোক রশ্মি আসছে, এটা এইভাবে আসছে। ঠিক আছে, এটার নাম দিলাম আমি P। এসে এইখানটা ছেদ করলো, দেখো লেন্সের এখানটা ধাক্কা খেলো Q, তাহলে এটা এইভাবে এবার যাবে, একটু ইয়ে হয়ে যাবে, কি কি হয়ে যাবে আমরা জানি, যেমনি সরে যায় একটু, যখন যখন আলোক রশ্মি আপতিত হয়, আপতিত হয়ে একটু প্রতিফলিত হয়ে একটু সরে যায়, তো ঠিক সেইভাবে এখানেও একটু সরে যাবে, সরে গিয়ে এইভাবে যাবে, এইভাবে এখানটা যাবে, এখানে গিয়ে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার এইভাবে আসবে, এইভাবে বেরোবে। ঠিক আছে, তো এখানটার নাম দিলাম আমি R, এখানটার নাম দিলাম আমি S। এবার ভালো করে বোঝাটা, কোনো একটা আলোক রশ্মি যদি কোনো একটা লেন্সের সাথে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে তার ভেতরে প্রবেশ করে, তার ভেতরে প্রবেশ করে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, প্রধান অক্ষ, দেখো এটা প্রধান অক্ষ, এই যে এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, যেখানে একটা বিন্দুতে ছেদ করেছে, প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো এটাই হচ্ছে তোমার আলোক কেন্দ্র। এই ও হয়েছে আলোক কেন্দ্র। তো এখানে লিখে দেবে তুমি এমনি করে যে এখানে ও ইকুয়াল টু আলোক কেন্দ্র, ছবিটা আঁকবে, একে আলোক কেন্দ্রের ডেফিনেশনটা লিখে দেবে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি এলো, বয়েলের সূত্র। আবার এটা আবার কেন চলে এলো, এটা তো আমি দিইনি স্লাইডে। আচ্ছা যখন এসছে তখন একটু বলেই দিচ্ছি। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। তেমন কিছুই নেই, কিছুই করতে হবে না। কি করতে হবে, বয়েলের সূত্র আমরা জানি, বয়েলের সূত্র আমরা জানি কি, ভি ভ্যারাইজাস 1/p, এমনি করে লিখবে আগে। চার্লসের সূত্র কি, ভি ভ্যারাইজাস টি। তোমার হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, ভি ভ্যারাইজাস এন। তারপর কি করবে, তারপর এই দুটোর মধ্যে মানে এই তিনটে সূত্রের মধ্যে তোমার কি কি ধ্রুবক সেগুলো তোমাকে বার করতে হবে। কিছুই না, তুমি ধ্রুবক এটা সমীকরণগুলো দেখেই বুঝতে পারবে। দেখো এখানে পি আছে, ভি আছে, কোনটা নেই, কোন দুটো নেই, দেখো টি আছে এখানে, এন আছে,
তাহলে টি আর এন হয়েছে এখানে ধ্রুবক, লিখবে যে টি আর এন ধ্রুবক। ভি আর টি আছে এখানে, তাহলে কি আছে এখানে পি আর এন, পি আর এন ধ্রুবক। ভি এন আছে, তাহলে এখানে হচ্ছে তোমার পি আর টি ধ্রুবক। এবার এই তিনটে সমীকরণকে আমরা ভেদের নিয়ম অনুযায়ী যদি এক করি, দেখো কেন এখানে ভি ভ্যারাইজাস আছে, এখানেও ভি ভ্যারাইজাস আছে, এখানেও ভি ভ্যারাইজাস আছে, তাহলে ভি ভ্যারাইজাস আমরা এমনি করে লিখতেই পারি 1/p ইন্টু টি ইন্টু এন। এখান থেকে আমরা কি পাবো, ভি ভ্যারাইজাস এন টি বাই পি। এবার এখান থেকে যদি আমরা সমানুপাতিক সাইনটা তুলি, তাহলে আমরা পাবো ভি ইকুয়াল টু আর এন টি বাই পি। এবারে পিটাকে যদি আমি ভি এর দিকে নিয়ে চলে যাই, তাহলে আমরা ফাইনালি সমীকরণটা পেয়ে যাচ্ছি পিভি ইকুয়াল টু এন আর টি। ব্যাস হয়ে গেল। খালি একটু ব্যাখ্যা দিয়ে দেবে যে মনে করি কোন একটা গ্যাসের, ঠিক আছে, চাপ হয়েছে পি, গ্যাসের আয়তন ভি, গ্যাসের উষ্ণতা হয়েছে ক্যাপিটাল টি, আর গ্যাসের মোল সংখ্যা হলো এন। ব্যাস এমনি করে লিখে তারপর চার্লসের সূত্র, বয়েলের সূত্র অনুযায়ী, তারপর অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী এই ইকুয়েশন গুলো লিখবে, তারপর নিচে লিখবে যৌগিক ভেদের অনুযায়ী, ব্যাস তারপর এটা করে দেবে, ব্যাস বক্স করে দেবে আর লিখে দেবে যে এটি আদর্শ গ্যাস সমীকরণ। ব্যাস হয়ে গেল তোমার অঙ্ক। ঠিক আছে, তো আমার এটা হয়ে গেল, এটা হয়ে গেছে। তো এবার আমরা করব এইটা, এই কোশ্চেনটা খুব ভালো করে বুঝবে, বোঝার চেষ্টা করবে, বোঝার কোশ্চেন আছে। কি বলছে, হাইড্রোজেন পারক্সাইডের বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, বলছে 6.8 গ্রাম হাইড্রোজেন পারক্সাইড সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার ভর আর এসটিপি তে আয়তন, এসটিপি তে আয়তন বার করতে বলেছে, আর গ্যাসটার ভর বার করতে বলেছে কার, অক্সিজেনের। অক্সিজেনের কিন্তু ওই হাইড্রোজেন পারক্সাইডের নয়, অক্সিজেনের আমাকে বার করতে বলেছে। তাহলে আমি কি করব, প্রথমে ব্যালেন্সটা করব। হাইড্রোজেন পারক্সাইডের যে সংকেত দেখো এখানেই দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই যে এইটা, এইটা হলো হাইড্রোজেন পারক্সাইডের সংকেত। কি লিখবো আমি, এখানে লিখবো যে H2O2। এবার এটা থেকে যখন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে সেটা তুমি দেখো। বলছে জল আর অক্সিজেন, জলের সংকেত কি, জলের সংকেত হলো তোমার H2O প্লাস, তার সাথে কি উৎপন্ন হচ্ছে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে O2। এবার তুমি দেখো যে ব্যালেন্স হয়েছে কিনা, কি দেখবে তুমি দেখবে যে ব্যালেন্স হয়েছে কিনা। তুমি দেখো এখানে O2 মানে কি, দুটো পরমাণুর অক্সিজেন আছে, এখানে O2 আছে, দুটো পরমাণুর অক্সিজেন আছে, ম্যাচ হয়ে গেছে। এবার দেখো এখানে দেখো, একটা অক্সিজেন এক্সট্রা থেকে যাচ্ছে, এখানে কি হচ্ছে, একটা অক্সিজেন এক্সট্রা থেকে যাচ্ছে। আবার দেখো এখানে হাইড্রোজেনটা H2 আছে, একটাই দুটো হাইড্রোজেন আছে এখানে, এখানেও দুটো হাইড্রোজেন আছে, এটা ঠিক আছে। কিন্তু এখানে দুটো অক্সিজেন ছিল, এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখো এখানে দুটো অক্সিজেন O2, এখানে O2 আছে, কিন্তু এখানে আরেকটা অক্সিজেনের পরমাণু চলে আসছে। এবার এটাকে আমরা কি করে ঠিক করব? আচ্ছা তুমি একটা জিনিস আমাকে ভালো করে বলো, আমি এটাকে O2 লিখি বা এটাকে আমি 2O লিখি, তাহলে এই দুটো তো একই হচ্ছে। O2 মানেও হচ্ছে তোমার দুই পরমাণুর অক্সিজেন, আর 2O যদি আমি লিখি তাহলেও তো এটা দুই পরমাণুর অক্সিজেন হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, O2 মানেও দুই পরমাণুর অক্সিজেন হচ্ছে। আর আমি যদি এটা 2O এইভাবে লিখি, বা আমি H2 লিখি আর 2H লিখি, তাহলে তো আমার সেটাই একই হচ্ছে। তাহলে আমি কি করবো, এখানে 2H2O2 করে দিচ্ছি, দাঁড়া 2H2O2 করে দিচ্ছি, আর এখানটা আমি করছি আরেকটা 2 লাগিয়ে দিচ্ছি। তুমি বলবে এটা কি করলেন স্যার, আমি তো কিছু বুঝতে পারলাম না, ভালো করে বোঝার চেষ্টা করো। এবার তুমি ভালো করে দেখো যে এইটা ব্যালেন্স হয়েছে কি হয়নি। দেখো এখানে হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন এখানে 4টে আছে কিন্তু, কারণ দেখো এখানে 2 আছে, 2 আছে, তাহলে 2 into H2 মানে 4টে, এই যে পুরোটা হচ্ছে তোমার 4টে আছে, 4টে আছে। এবার তুমি এখানটা দেখো, এটা কি অ্যাডজাস্ট হচ্ছে, এখানে 4টে হাইড্রোজেন আছে, এই যে এখানটা 4টে হাইড্রোজেন আছে, এখানেও কিন্তু 4টেই আছে, কারণ দেখো এখানে তো 2 আছে, 2 আছে, H2 আছে, দেখো আবার H2O আছে, তার মানে এখানে 4টে হাইড্রোজেন আছে। অক্সিজেন দেখো 2 আছে, O2 মানে 4টে অক্সিজেন আছে, আর এখানে 2 আছে, O আছে, মানে এখানে দুটো অক্সিজেন আছে, এখানে দুটো অক্সিজেন হচ্ছে, কিন্তু এখানে দেখো আবার একটা O2 আছে, মানে এখানে দুটো অক্সিজেন, তাহলে 2 + 2 করে তোমার 4টে অক্সিজেনই হচ্ছে। তাহলে আমাদের ব্যালেন্সটা এখানে ঠিক মতো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা বলছে কি যে অক্সিজেনের ভর বার করতে আর এসটিপি তে আয়তন বার করতে। তো আমরা ভর বার করব। ভর বার করার জন্য আমাদের কি করতে হবে, মোলার ভরগুলোকে বার করতে হবে। এবার এখানে দেয়নি, কিন্তু আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক যে ভর সেটা হচ্ছে 1, অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে 16। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কিন্তু মাধ্যমিকে কিন্তু দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, আমি বলে রাখলাম, কিন্তু সব সময় দেয় না, আগের বারে কিন্তু দেয়নি। তো এগুলো এবার আমরা বসাবো, দেখো এখানে করলাম, ব্র্যাকেট ওপেন করলাম, H2 দুটো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ভর হয়েছে তোমার 1,
ইন্টু 2 প্লাস অক্সিজেনের 16, কিন্তু এখানে দুটো অক্সিজেন আছে তাহলে ইন্টু 2 করলাম। এবার আমরা কার মোলার ভর বার করব? আমাদের কি বার করতে হবে? অক্সিজেন গ্যাসের ভর আর অক্সিজেনেরই আয়তন। তাহলে আমরা এখানে এই অক্সিজেনেরটা বার করব। তাহলে অক্সিজেনের এখানে হবে 16 ইন্টু 2 গ্রাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 32 গ্রাম। দাঁড়াও 1 মিনিট, 32 গ্রাম পাচ্ছি। আর এখান থেকে আমরা কি পাচ্ছি এটা ক্যালকুলেশন করে 2 প্লাস, সরি 3 কেন লিখছি, 2 প্লাস 32, তাহলে এখানে হচ্ছে 34, 34 আর 2 এখানে হচ্ছে 68 গ্রাম। ঠিক আছে, 68 গ্রাম হচ্ছে। এবার তুমি এখানে একটা কথা লিখবে, আমি বলছি 68 গ্রাম 68 গ্রাম H2O2 থেকে অক্সিজেন উৎপন্ন হয়। লেখো 68 গ্রাম H2O2 থেকে অক্সিজেন উৎপন্ন হয় কত? 32 গ্রাম। দেখো আমরা ইকুয়েশন থেকেই পাচ্ছি, দেখো 68 গ্রাম এখানে হচ্ছে 32 গ্রাম। 68 গ্রাম H2O2 থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে 32 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত উৎপন্ন হবে? 1 গ্রাম থেকে উৎপন্ন হবে 32 বাই 68 গ্রাম। এবার আমাকে কোশ্চেনটাতে কি বলেছে, দেখো কোশ্চেনে কি বলেছে, ব্ল্যাক কালিনি 6.8 গ্রাম। দেখো 6.8 গ্রাম, 6.8 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত হবে? 32 বাই 68 ইন্টু 6.8। এবার দেখো এখানে পয়েন্ট আছে, দশমিক আছে, দশমিক আমি উঠিয়ে দেবো, তাহলে নিচে একটা 10 চলে আসবে, একটা শূন্য, 08 আছে, 6.8, 6.8 আছে, 0.8 আছে, তাহলে আমার এখানে 10 আসবে নিচে। এবার দেখো এখানে 68 68 কেটে গেল, তাহলে আমার ফাইনাল অ্যান্সার চলে এলো 3.2 গ্রাম। আর একদম ঠিক অ্যান্সার এসছে। কি বার করতে হবে? তারপর আমার বার করতে হবে এসটিপি তে তার আয়তন। এবার দেখো এসটিপি তে আয়তনটা বার করতে বলেছে। আচ্ছা মনে হয় আমার লেখাটা এবার দেখতে পাবে না, কারণ আমার ক্যামেরাটা আছে তো, দাঁড়াও এটাকে একটু অফ করে দিচ্ছি। এবার মনে হয় দেখতে পাচ্ছ। আচ্ছা, তো আমাদের কি বার করতে হবে? এসটিপি তে অক্সিজেনের আয়তনটা, ঠিক আছে। তো কি করব আমরা? 68 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 থেকে অক্সিজেন কত উৎপন্ন হবে? এসটিপি তে কত? এসটিপি তে কত আয়তনের অক্সিজেন উৎপন্ন হবে? এসটিপি তে 22.4 লিটারের অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে 1 গ্রাম থেকে কত উৎপন্ন হবে? 1 গ্রাম থেকে উৎপন্ন হবে তোমার 22.4 বাই 68 লিটার, এটা। তাহলে 6.8 গ্রাম, দেখো এখানে দেওয়াই আছে, দেখো কোশ্চেনটা দেখো 6.8 গ্রাম। তো 6.8 গ্রাম H2O2 থেকে কত উৎপন্ন হবে? 22.4 বাই 68 ইন্টু 6.8। তাহলে এখানে দশমিকটা কাটলো, এর নিচে 10 এলো, আবার এখানে 68 68 কেটে গেল, তাহলে কত থাকলো? 22.4 বাই নিচে আবার 10 আছে, ঠিক আছে, 10 ইন্টু 1/10, তাহলে তোমার হচ্ছে 10 আর 10 এ 100। 10 কেন, এখানে দশমিকটাই তুলে দিলাম, দশমিকটা তুলে দিলে নিচে 10 চলে আসছে, ইন্টু 1/10 100, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 2.24 লিটার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আর এখানে একটা অ্যান্সার বেরিয়েছে, এটা দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? 126 গ্রাম MgCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়া ঘটানো হলো। তো কি করব আমরা? আমরা প্রথমে লিখবো, ঠিক আছে, আমরা প্রথমে লিখবো এইভাবে, MgCO3 লেখা আছে এখানে, দেখো MgCO3 লেখা আছে, ঠিক আছে, তারপর প্লাস লিখবো HCl দিয়ে অ্যারো দেবো, অ্যারো দিলাম। কত গ্রাম CO2 উৎপন্ন হবে? এটা বলা মানে কি, CO2 এটার মধ্যে উৎপন্ন হবেই, এটা আমরা জানতে পেরে গেলাম, কনফার্ম, ঠিক আছে। তো তুমি প্রথমে আমি কি করলাম, দেখো mg আছে, mg টাকে লিখলাম, প্লাস এখানে CO2 এখানে রাখতে হবে, কারণ CO2 এখানে বেরোবেই, তাই এখানে তো চেয়েছে না। তাহলে আমাদেরকে কি করে ব্যালেন্সটা করতে হবে, এটা ভালো করে বোঝাচ্ছি, বোঝো। দেখো CO2 হলো, তারপর কি বেরোবে দেখো, এখানে ভালো করে দেখো, এখানে দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, আবার এখানে কিন্তু এখনো একটা অক্সিজেন রয়ে গেছে, কারণ এখানে আমি দুটো অক্সিজেন ইউজ করেছি, এখানটা একটা কিন্তু এখনো আছে। তাহলে এটাকে ইউজ করব, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন, এটাকে অক্সিজেন, এটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি কি করলাম দেখো, আমি এটা করলাম যে এখানে প্লাস করে H2O করে দিলাম। H2O মানে কি, জল। তাহলে দেখো এখানে যদি আমি H2O করি, অক্সিজেন তো একটা, ওটার ঘাটতি পূরণ হয়ে গেল, কারণ দেখো এখানে অক্সিজেন তিনটেই ছিল, এখানে অক্সিজেন তিনটেই ছিল, এখানে একটা অক্সিজেন আমি যখন দিয়ে দিলাম, আর এখানে দেখো CO2 এর কাছে অক্সিজেন দুটো আছে, তিনটে অক্সিজেন কমপ্লিট। H2 হলো,
তাহলে এখানে তো হাইড্রোজেন একটা আছে না, তো আমাকে কি করতে হবে, এখানটা 2HCl করতে হবে। কেন করতে হবে বুঝতে পারলে? 2HCl করার জন্য কি হলো, 2HCl করার জন্য এখানটা কি হলো দেখো, এটা H2O হয়ে গেল, আর এখানে যে Cl টা থাকবে, এবার এই Cl টাকে তুমি এখানটা বসিয়ে দাও সুন্দরভাবে, Cl এখানে যেহেতু 2 আছে, নিচটাতে এখানটা Cl2 করে দাও, ব্যাস হয়ে গেল তোমার বিক্রিয়া। এখন তুমি দেখো, এখন তুমি ব্যালেন্সটাকে একবার চেক করো, দেখো একদম ম্যাচ হবে, দেখো Mg আছে, CO3 CO2, কিন্তু দেখো এখানটা অক্সিজেন আছে তিনটে, এখানে আছে দুটো, এখানে একটা অক্সিজেন আছে একটা, দেখো অক্সিজেন কমপ্লিট, ঠিক আছে। আর তারপর এবার দেখো কি করবে, চেক করবে, দেখো 2HCl মানে হাইড্রোজেন আছে দুটো, ক্লোরিন আছে দুটো, এবার দেখো এখানে, দেখো এখানটা হাইড্রোজেন আছে দুটো, এখানেও আছে ক্লোরিন দুটো, দেখছো ব্যালেন্স হয়ে গেছে, আমাদের ব্যালেন্স আমাদের কমপ্লিট। এবার আমরা কি করবো, এবার আমরা এটাকে সলভ করবো কি করে, আগের মতো করেই, মোলার ভর তুমি বার করো, MgCO3 মোলার ভর বার করতে হবে তোমাকে, আর কার বার করতে হবে, CO2, ব্যাস হয়ে গেল। তাহলে পরমাণু ক্রমাঙ্ক গুলো একটু মনে করে দিই, যে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 24, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, লিখে রাখো, ম্যাগনেসিয়ামের 24, তারপর এখানে কি আছে, কার্বন আছে না, তো কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের তো তোমরা জানো আশা করি, অক্সিজেনের 16, ঠিক আছে, ব্যাস এগুলো দিয়ে এবার আমরা করবো, তাহলে কি হয়, আর এখানে CO2 টা করতে হবে, কারণ আমাকে বলছে কত গ্রাম CO2 উৎপন্ন হয় সেটা বলতে, তো সেটা আমি বার করার জন্য এটাই করব, এটাকেও ডিস্ট্রিবিউট করবো, কত 12, কার্বন 12 প্লাস অক্সিজেন 16 ইন্টু 2 গ্রাম, তাহলে আমার এখান থেকে কত বেরোচ্ছে, এখান থেকে আমার বেরোচ্ছে 44 গ্রাম, ঠিক আছে। এবার ঠিক একই রকম ভাবে করব, কিচ্ছু একরকম না, একই রকম ভাবে প্রথম এটা কি বার করতে বলেছে, এ বার করতে বলেছে কত গ্রাম CO2 উৎপন্ন হয়, ঠিক একই রকম ভাবে, কিচ্ছু না, কি লিখবে, 84 গ্রাম, 84 গ্রাম MgCO3, আমি যেভাবে বলছি সেভাবে লেখো, 84 গ্রাম MgCO থেকে CO2 উৎপন্ন হয় কত গ্রাম, CO2 কত গ্রাম উৎপন্ন হয়েছে এখানে, এই যে এটা 44 গ্রাম, 44 গ্রাম, তাহলে 1 গ্রামের ক্ষেত্রে কত উৎপন্ন হবে, 1 গ্রামের ক্ষেত্রে উৎপন্ন হবে 44/84 গ্রাম, তাহলে এখানে 126 গ্রাম, কেন দেখো, কারণ এখানটা দেখো 126 গ্রাম MgCO3 এখানে বলাই আছে না, তাই না, এটা তো 84 গ্রাম আমরা পেলাম, এটা মোলার ভর পেলাম, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে কোন ভরটা, কোশ্চেনে দেওয়া আছে 126 গ্রাম, তাহলে 126 গ্রাম থেকে কত উৎপন্ন হচ্ছে, তাহলে দেখো 44/84 ইন্টু 126, এবার এটাকে ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে, কিছুই না, ক্যালকুলেশন করো, তাহলে এটা 4 দিয়ে কেটে গেল 11, আর এটাও কেটে গেল 4 দিয়ে, ঠিক আছে, তারপর 21 দিয়ে যাবে না, 21 দিয়ে হ্যাঁ যাবে, 6 দিয়ে যাবে, 6 1 6, 6 2 12, হ্যাঁ 126, তাহলে এটা তোমার হয়ে এলো 66 গ্রাম, ঠিক আছে, 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড তোমার CO2 উৎপন্ন হয়েছে, এটা একটা অ্যান্সার তুমি পেয়ে গেলে। এবার অপশন বিটা আমাকে কি বার করতে বলেছে, দেখো বি বার করতে বলেছে যে কত মোল CO2 উৎপন্ন হয়, তোমাকে প্রথমে বলেছে একটা ফর্মুলা জানতে হয়, সেটা হলো মোল সংখ্যা ইকুয়াল টু প্রদত্ত ভর বাই তোমার কত হচ্ছে কোনটা, মোলার ভর, প্রদত্ত ভর কোনটা, যেটা কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে কোনটা দেওয়া আছে দেখো 126 গ্রাম, 126 এখানে বসাও, আর মোলার ভর তুমি জানো কোনটা, যেটা আমরা এক্ষুনি বার করলাম 84 গ্রাম, তাহলে এই দুটোকে ক্যালকুলেট করে তোমার বেরোচ্ছে 1.5 মোল, তো এত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এবার অপশন সিটা দেখো, এসটিপিতে CO2 এর আয়তন, ঠিক দেখো ঠিক একই রকম ভাবে, প্রায় সেম জিনিস হবে, কিচ্ছু আলাদা না, একদম একরকম ভাবে, এখানটা আগের অঙ্কটা যেমনি করে করেছো ঠিক ওই রকম ভাবে, 84 গ্রামের ক্ষেত্রে কত CO2 উৎপন্ন হবে, 22.4 লিটার CO2 উৎপন্ন হবে, 1 গ্রামের ক্ষেত্রে কত হবে, তোমার অ্যান্সার আসবে 33.6 লিটার, ঠিক আছে, এটা একটু নিজেরা করে নাও, কারণ আমার কাছে অত তো টাইম নেই না, আমাকে তো আরো অঙ্কগুলো করতে হবে, বাকি অঙ্কগুলো করতে হবে, তাই এই ক্যালকুলেশন আমি আর দেখাচ্ছি না, এটা একটু নিজেরা একটু চেষ্টা করো। আর নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে, বলছে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান ধ্রুবক নয় বলেছে, কি বলছে, তাহলে এটা কোনটা হবে, এটা হবে তরলের প্রকৃত প্রসারণ, ঠিক আছে, এইটা হবে, আমি বক্স করে দিলাম উপরে, এটা হবে, কারণ তরলের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে সেটা সব সময় তরলের যে প্রকৃত আকার সেটার উপর নির্ভর করে, মানে কি, মনে করো তুমি একটা পাত্রর মধ্যে কোনো একটা তরল পদার্থকে তুমি ওটাকে স্টোর করে রেখেছো, তো সেটা শুধু তরলটারই আকারটাকে
ও নির্ভর করবে, মানে পাত্রর যাই আকার থাকুক পাত্রকে ও নির্ভর করবে না, তাই এখানে কোনো ধ্রুবক নেই, তাই এখানে তো কোনো ধ্রুবক থাকবে না। কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্কে কি হচ্ছে, তরলের আকারটাকেও নেওয়া হয়, আর তরলের যে পাত্রটা থাকে, যে পাত্রের মধ্যে তুমি তরলটা রেখেছো, সেই তরলের সেই পাত্রের আকারটাও তোমার নেওয়া হবে, সেই পাত্রের আকারটাকেও তোমাকে ধরতে হবে ধ্রুবক হিসেবে, তাই ওখানে ধ্রুবক আছে আর এখানে ধ্রুবক নেই, তাই এই প্রকৃত প্রসারণের মান ধ্রুবক হবে না। ঠিক আছে, তারপর কোশ্চেনে দেখো কি বলছে, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনকের উষ্ণতা 28 ডিগ্রি থেকে বৃদ্ধি করে 578 ডিগ্রি সেলসিয়াস করলে আয়তন প্রসারণ কত হবে। আর এখানে দেখো ব্র্যাকেটে দিয়ে দিয়েছে ধাতব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে আলফা। ঠিক আছে, এই ধাতব দৈর্ঘ্য প্রসারণটা এটা হচ্ছে আলফা। আলফা আমাদের দেওয়া আছে, আর কি দেওয়া আছে দেখো, 5 সেন্টিমিটার বাহু বাহু বিশিষ্ট, মানে ঠিক আছে, তো আমাকে আয়তন প্রসারণটা বার করতে বলেছে, মানে আরেকটা যে আয়তন যে ভি টুটা আমাকে বার করতে বলেছে। এবার তুমি বলবে দাদা এখানে তো ভি টুটা বার করতে বলেছে, ঠিক আছে, তো আমাদের ফর্মুলাটা কি আগে আমি বলে দিচ্ছি, একটু সাইডে রাফে বলে দিচ্ছি, ফর্মুলাগুলোকে এইভাবে মনে রাখবে। আলফা হয়েছে দৈর্ঘ্য, সবগুলোতে প্রসারণ গুণাঙ্ক আছে, ওগুলো তুমি বাদ দাও। আলফা হয়েছে দৈর্ঘ্য, যখনই দৈর্ঘ্য বলবে তখন আলফা, যখনই তোমাকে বলা হবে ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল তখন হবে কি বিটা, আর যখন আয়তন বলবে তখন হচ্ছে গামা। তাহলে এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক যখন বার করতে বলছে, আর দেখো এখানে দেখো ভি টু দেওয়া আছে, দেখো এখানে দেখো অলরেডি একটা তোমার কি বলবো 5 সেন্টিমিটার বা বাহু বাহু বিশিষ্ট এটা দেওয়াই আছে, একটা বাহু দেওয়া আছে, তাই এখানে আমার কোন ফর্মুলা লাগছে, আমার লাগছে গামা। তো আমরা কি জানি না যে গামা ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান টি, এই ফর্মুলাটা আমরা জানি কি জানি না, আমরা জানি, এটা তো আমরা জানি ফর্মুলাটা, এই ফর্মুলা দিয়েই এই অঙ্কটা হবে। তো আমাকে এখানে দেওয়া আছে, দেখো এখানে বাহু দেওয়া আছে, আমাকে এই আয়তনটাকে বার করতে হবে, আয়তনটা বার করছি, তাহলে আয়তন সমান কি হবে, এটা হবে ভি ওয়ান ইকুয়াল টু 5 তার কিউব সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে 125 সেন্টিমিটার কিউব। তারপর কি বলছে দেখো, ধাতব ঘনকের উষ্ণতা 28 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 578 ডিগ্রি সেলসিয়াস, এটাকেও আমাদেরকে যে অন্তিম উষ্ণতা আছে অন্তিম উষ্ণতাটা বার করতে হবে। 28 ডিগ্রি থেকে বেড়ে 578 ডিগ্রি হয়েছে, এদের দুজনের মধ্যে যে গ্যাপটা অন্তিম উষ্ণতা, সেটা আমাদেরকে বার করতে হবে, কিচ্ছু না, সিম্পল ফর্মুলা একটা, কি অন্তিম উষ্ণতা, অন্তিম উষ্ণতা তোমার হচ্ছে স্মল টি ইকুয়াল টু টি2 মাইনাস টি1। তাহলে এখানে কত আছে, 578 মাইনাস 28 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো তোমার অন্তিম উষ্ণতা। এবার কিচ্ছু না, এবার আমাদেরকে খালি একটাই ভ্যালু বার করতে হবে, কি বলতো, এই যে গামার ভ্যালুটা, এই গামার ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। কি করে বার করব, দেখো গামা মানে কি, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো এখানে ভালো করে দেখো, ধাতব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই যে আলফা, এই আলফাটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, এখানে আলফাটা আমাদের দিয়ে দিয়েছে ভ্যালুটা। তাহলে আমরা কি জানি, আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে প্রদত্ত হিসেবে দেওয়া আছে যে আলফা ইকুয়াল টু 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এদের তিনজনের যে ফর্মুলা সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই টু, বি কেন হয়ে গেল, হ্যাঁ, বিটা/2 ইকুয়াল টু গামা/3। তাহলে আমার বিটা/2 এর কোনো কাজ নেই, তাহলে এখান থেকে আমি কি করব, ডাইরেক্ট এই গামার ভ্যালুটা এটা বার করে নেবো। তাহলে গামা ইকুয়াল টু কি হচ্ছে, এই যে তিনটাকে আলফার সাথে গুণ করে দাও, 3 আলফা। এবার এটা সমান আমরা কি পাবো, দাঁড়াও, এটা সমান আমরা কি পাবো, 3 × 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা পাচ্ছি আমরা 51 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটাতে পুট করব, এই ফর্মুলাটাতে আমরা পুট করব। ঠিক আছে, আমি এমনি এখানে আগে লিখে দিয়েছি, ঠিক আছে, এমনি আগে না, তোমরা পরে লিখবে, আমি এখানে ডাইরেক্ট পুট করছি। কি করে কি করব দেখো, এখানে দেখো আমাকে ভি2 এর ভ্যালুটা বার করতে হবে, আমি এই যে গামাটা আছে না, গামাটার সাথে এগুলোকে গুণ করে দিচ্ছি, এই যে ভি1টিটা আছে এটাকে আমি গামার সাথে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে, গামার সাথে গুণ করলে তাহলে এখানে আসছে গামা ভি1টি ইকুয়াল টু ভি2 মাইনাস ভি1। তাহলে এবার এটাকে আমি সোয়াপ করে দেবো, এটাকে সোয়াপ করে দেবো, তাহলে কি হবে, তাহলে ভি2 মাইনাস ভি1 ইকুয়াল টু গামা
তারপর কি হচ্ছে এখানে v1 t। এবার কিচ্ছু করতে হবে না, এবার v2 ইকুয়াল টু করো v1, এখানে এই দেখো মাইনাস v1 আছে তো এখানে প্লাস v1 হয়ে গেল, v1 প্লাস গামা v1 t। এবার ক্যালকুলেশনের সুবিধার জন্য তুমি একটা কাজ করতে পারো, এখানে v1 টাকে কমন নিয়ে নেবে। কেন? কারণ তোমার কাছে কোনো ক্যালকুলেটর নেই যে তুমি ক্যালকুলেশনটা ভালো করে করবে, ক্যালকুলেটর তো তোমার কাছে নেই, তাহলে তাহলে তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমাকে এটা করতে হবে। v2 ইকুয়াল টু, দেখো না এখানে v1 আছে এখানেও v1 আছে, কমন নিলে তাহলে v1 1 প্লাস গামা টি। এবার এখানে ভ্যালু গুলো বসাও। v1 এর ভ্যালু কত? v1 এর ভ্যালু হয়েছে 125, 1 প্লাস গামার ভ্যালু কত? 51 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর টিটা কত বলেছে? টিটা বলেছে কোথায় গেল? 550, 550। ব্যাস, এবার এটাকে ক্যালকুলেশন করো। যদি তোমার মনে হয় যে যদি না ক্যালকুলেশন আমি পারছি না, তো তুমি কি করবে বলো তো? তুমি এই এখানটায় এত দূর করেই ছেড়ে দিয়ে আসতে পারো। আর একটা কাজ করবে, এখানটা ইউনিটটা সেন্টিমিটার কিউব ক্যালকুলেশন করার পর তোমার v2 ভ্যালু এইটা আসবে 128.75 সেন্টিমিটার, ঠিক আছে, কিউব। এইটাই তোমার v2 ভ্যালু আসবে। কিচ্ছু জানতে লাগবে না, এটা কিছুই কঠিন না। কি করতে হবে আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে। আর ফর্মুলাগুলোকে একটু মার্ক করে দিচ্ছি। এই ফর্মুলাগুলো মেনলি তুমি মনে রাখো, এগুলোকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো, তাহলেই তুমি পারবে, ঠিক আছে। এটা হচ্ছে অন্তিম উষ্ণতা, এই ফর্মুলাটা থেকে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস দেখবে যে বইয়ের মধ্যে কি করেছে, এই যে স্মল টিটা আছে না এখানে, স্মল টিটা এটার জায়গায় ডাইরেক্ট এটাকে বসিয়ে দিয়েছে, তো তুমি সেটাও করতে পারো। তোমার যদি সুবিধা থাকে তুমি সেটাও করতে পারো। আমি তোমাকে তোমার যাতে সুবিধা হয় সেইভাবে ক্যালকুলেশনটা করে দেখালাম, তুমি চাইলে ওটাও করতে পারো। আর এই যে মেন ফর্মুলা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মানে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে। আর কিন্তু কিচ্ছু মনে রাখার কিছু নেই, এই কটা মনে রাখো। আর সবসময় দেখবে যে এটা বাহু বিশিষ্ট বলেছে না ক্ষেত্র, ক্ষেত্রফল বলছি, সরি, আয়তনটাই তোমাকে দেওয়া আছে। যদি তোমাকে আয়তন ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে ঠিক আছে, যদি বাহু বলা থাকে তাহলে এইভাবে তোমাকে, এই যেখানে যেমনি আমি করেছি এইভাবে তোমাকে আয়তনটাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। অথবা আগেরটার অথবা একটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তাপ প্রবাহের হারের কি পরিবর্তন হবে? আমাকে দৈর্ঘ্য বলেছে আর প্রস্থচ্ছেদ। আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি? তাপ প্রবাহ বলেছে, তাপ প্রবাহ মানে তো আমরা জানি কিউ। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? কিউ বাই টি ইকুয়াল টু কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি। এবার এটা আমি ধরে নিলাম যে এটাই ফর্মুলা। এবার কি বলছে ভালো করে বোঝো, বলছে যে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদটা দ্বিগুণ করলে, দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদটা বলছে দ্বিগুণ করলে তাপ প্রবাহের হারে কি পরিবর্তন হবে? বুঝতে পারলে? মানে এখানে দৈর্ঘ্য কোনটা? এখানে দৈর্ঘ্য হয়েছে তোমার এইটা, দৈর্ঘ্য হচ্ছে তোমার ডিটা, ডিটা দৈর্ঘ্য, এটাই তো দৈর্ঘ্য, দূরত্ব। আর প্রস্থচ্ছেদ কোনটা? এই যে এটা, এটা হচ্ছে তোমার প্রস্থচ্ছেদ। আর আর ডিটা, এই দুটোকে বলছে দ্বিগুণ, মানে কি 2x করবো, ডবল করে দেবো। তাহলে কি হচ্ছে দেখো, এটা কিউটি ছিল, এটা কিউ ড্যাশ টি ড্যাশ আমি ধরলাম, এটাকে ধরলাম, ধরে আমি কি করলাম, কে ইনটু 2a করে দিলাম এটাকে, কারণ এটা ডবল বলছে। দেখো বলছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে দ্বিগুণ করলে, দ্বিগুণ করলে কি হবে, তো সেটাই করছে 2a থিটা ওয়ান মাইনাস থিটা টু, এগুলোকে নিয়ে আমাদের কোনো কাজ নেই, যেটা বলছে আমাদের সেটা করতে হবে, ঠিক আছে। বাই এই যে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য ডি, এটাকেও আমাদেরকে 2d করতে হবে। কিন্তু দেখো এখানে কি হলো, 2 আর 2 কেটে গেল, কেটে গিয়ে দেখো তুমি ঠিক করে দেখো, এটা আবার সেই কে এ হয়ে যাচ্ছে, আবার নিচে দেখো ডি ছিল শুধু, ডি হয়েছে। তার মানে এটা কি হলো, এটা সেই আগের ইকুয়েশনটা যেটা ছিল কিউ বাই টি, যেটা আমরা জানি, ওটাই আবার হয়ে গেল, ওটাই হয়ে গেল। দেখো কোনো চেঞ্জেস হলো না। তাহলে এখানে কি বলতে হবে আমাদেরকে, তাপ প্রবাহের হারের কি পরিবর্তন হবে? লিখতে হবে তোমাকে যে অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত কখন পরিবর্তিত হতো? যদি এমনি বলতো যে, হয়তো যে কোনো একটা বললো যে না শুধু দৈর্ঘ্য দ্বিগুণ বা শুধু প্রস্থচ্ছেদটা দ্বিগুণ বললো, তখন পরিবর্তিত হবে। কিন্তু এখানে কি বলছে দেখো, এখানে এ দেখো তোমার প্রস্থচ্ছেদটাকেও বলছে দ্বিগুণ করে দাও, দৈর্ঘ্যটাকেও বলছে দ্বিগুণ করে দাও। দেখো দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ দ্বিগুণ, মানে দুটোকেই দ্বিগুণ করে দিচ্ছে। এবার দৈর্ঘ্য আছে তোমার নিচে, প্রস্থচ্ছেদ আছে উপরে, দুটোই যদি 2x 2x হয়ে যায়, তাহলে তো 2x আর 2x তো ক্যান্সেল হয়ে যাচ্ছে না, এই যে টু গুলো তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যে আগের ফর্মটা ছিল সেই আগের ফর্মটাই ফিরে চলে আসছে, তাহলে এটা হবে না। হুম
এটাকে আমি রিমুভ করলাম। রিমুভ করে দেখো পরের কোশ্চেনে তোমাকে দেখাচ্ছি। ওই কোশ্চেনে ঠিক আছে 2:1 দিয়ে দিয়েছে, 1:2 দিয়েছে তাপীয় রোধ। আচ্ছা তাপীয় রোধের কি ফর্মুলা ছিল বলতো? তাপীয় রোধ সমান আমরা জানি, আচ্ছা তাপীয় রোধের একটা ফর্মুলা আছে কি, তাপীয় রোধ সমান আমরা জানি RH ইকুয়াল টু ডি বাই কে এ। এটা হলো তোমার তাপীয় রোধের ফর্মুলা। এবার কেউ এখানটা এইচ মানে কি হিট, এবার হিটের জায়গায় কেউ টেম্পারেচারের টিও দিতে পারে, ঠিক আছে, এটাতে কনফিউশন হবে না, এটাই মেন ফর্মুলা। এবার আমার কি বলছে যে দুটি নিরেট চোঙ, দুটি মানে একটা নিরেট চোঙের অনুপাত হয়েছে 2:1, এটা আরেকটা নিরেট চোঙের অনুপাত 1:2। তাহলে আমাকে নিতে হবে দুটো আলাদা আলাদা নিরেট চোঙ। তাহলে প্রথম নিরেট চোঙ যদি আমি ধরি, প্রথম নিরেট চোঙ তাহলে কি হচ্ছে, তাহলে হবে আর এইচ এটাকে হোল 1 করতে হবে, নাহলে তো এটা 1 হচ্ছে না, আমি তো শুধু R1 করতে পারবো না। তাহলে RH1 ইকুয়াল টু D1 বাই KA1, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে D1 বাই K, আর এটা কি ছিল বলতো, এই যে A1। ভালো করে দেখো এখানে কি বলছে, দেখো দণ্ডের দৈর্ঘ্য বলেছে, ব্যাস বলেছে, ব্যাস। এবার এখানে ব্যাস কোথা থেকে পাবো আমি, ব্যাস তো আর থাকে, আর এখানে তো এটা তো প্রস্থচ্ছেদ। এবার এখানে আসছে কি বলতো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ফর্মুলা কি, A ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এটাই হলো ক্ষেত্রফলের ফর্মুলা। তো এবার এটাকে আমরা এখানে পুট করব, এখানে A1 আছে, এটা কিন্তু লক্ষ্য করবে এখানে A1 আছে, তাহলে কি হবে কে পাই, এটা R1 হবে, ঠিক আছে, R1 হবে, কারণ এটা প্রথম ব্যাস, এটা প্রথম ব্যাসের ক্ষেত্রে 2:1, এই যে 1টা আছে এটা প্রথম ব্যাস, দ্বিতীয় ব্যাসের ক্ষেত্রে আছে 2, সেইভাবে। তাহলে দ্বিতীয় চোঙ ঠিক একই রকম ভাবে লিখবে, আর এইচ হোল টু ইকুয়াল টু D2 বাই কে এ টু। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, D2 বাই কে পাই R2 তার স্কোয়ার। ওকে, এবার আমরা কি করব বলতো, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। এবার এই দুটোকে আমরা কি করব, ডিভাইড করব। এই দুটোকে আমরা কি করব, ডিভাইড করে দেবো, ব্যাস। এই দুটোকে আমরা ডিভাইড করে দেবো, ব্যাস গল্প শেষ হয়ে যাবে। কি করব আমরা, ডিভাইড 1 ভাজিত 2 ইমপ্লাই, ঠিক আছে। তাহলে কি করবো এবার, ডিভাইড করব, আর এইচ 1 বাই আর এইচ তোমার হচ্ছে 2 ইকুয়াল টু কি বলেছে দেখো, D1 প্রথমটা লেখো, D1 বাই কে পাই R1 স্কোয়ার ইনটু, ভাগ থেকে উল্টে যাচ্ছে, তাহলে কি হবে, এটা উল্টো করে লিখতে হবে, কে পাই R2 স্কোয়ার বাই D1 স্কোয়ার, সরি D2, শুধু D2, ঠিক আছে। এবার এখানে কে পাই, ও কে পাই আর কে পাই কেটে যাচ্ছে, কি বেঁচে থাকলো, D1 D2 R1 স্কোয়ার R2 স্কোয়ার। তাহলে এবার এটাকে আমরা সাজিয়ে লিখবো কি করে, D1 বাই D2 ইনটু R2 বাই R1, এই দুটোরই তো স্কোয়ার আছে না, তাহলে এটাকে আমি হোল স্কোয়ার করে দিতে পারি, বা এটাকে তুমি হোল স্কোয়ার না করে তুমি ডাইরেক্টও করতে পারো, কোনো ব্যাপার না। এবার ভ্যালু গুলো বসাও, D1 আর D2 কোনটা, দেখো D1 আর D2 তোমাকে বুঝতে হবে, দেখো D1 হচ্ছে এইটা, D1 হলো এই 2, 2 বাই D2 কোনটা, D2 হচ্ছে এই 1টা, এই যে এখানকার এই 1টা, 2 বাই 1 ইনটু কিন্তু R2 বাই R1 আছে, তাহলে R2 হয়েছে এইটা 2টা, 2 বাই 1 এটার হোল স্কোয়ার। উফ, এটা কি হয়ে গেল, এটা হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 2 ইনটু 4 আর নিচে 1 আছে, তাহলে আমাদের হচ্ছে 8 বাই 1। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 8:1, আমাদের অনুপাতটাই বার করতে বলেছে, অনুপাতটা আমাদের বেরিয়ে গেল 8:1। কিচ্ছু না, কি করতে হবে, খালি ফর্মুলা দিয়ে কাজ, আমি বললাম তো ফর্মুলা দিয়ে কাজ, ফর্মুলাটা খালি মনে রাখতে হবে, আর এটা দেখতে হবে যে কি বলেছে। একটা চোঙ বললে তাহলে তো শুধু আমরা হয় যেটা বার করতে বলতে হয়, তাপীয় রোধ বার করতে বলে আমরা সেটা বার করে দিতাম, না হয় যদি বলতো যে দৈর্ঘ্য বার করতে বা ব্যাস বার করতে, আমরা সেটা বার করতাম। কিন্তু এখানে বলছে যে দুটি চোঙের তাপীয় রোধের অনুপাত, তো আমরা অনুপাতটা বার করলাম, ব্যাস। ঠিক আছে, নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, নেক্সট অঙ্ক কি বলছে, বলছে একটা বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার,
একটা বস্তুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে কি হবে এখানে? বস্তু দৈর্ঘ্য হচ্ছে তোমার হচ্ছে ও, ঠিক আছে, ওটা আমাদেরকে বলে দিয়েছে 5 সেন্টিমিটার। আর বলছে এটিকে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটা অবতল দর্পণের 10 সেন্টিমিটার সামনে, 10 সেন্টিমিটার সামনে অবতল দর্পণে রাখলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, এটা আমরা পরে আসবো, এটা দুটো কোশ্চেন আছে এখানে। তো প্রতিবিম্বের বিবর্ধনটা আমাদের বার করতে হবে, বিবর্ধনটাকে আমরা বার করে দিচ্ছি। 5 সেন্টিমিটার বলে দিয়েছে, আর আমরা এখানটা জানি যে যে অবতল দর্পণে কত সামনে আছে, 10 সেন্টিমিটার সামনে, তাহলে আইটা তোমার কত, প্রতিবিম্বের দৈর্ঘ্য আইটা তোমার কত, আই হয়েছে 10 সেন্টিমিটার। এবার বিবর্ধনের ফর্মুলাটা কি? বিবর্ধন এম ইকুয়াল টু আই বাই ও, আমরা কি পাচ্ছি 10/5, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 2। এবার অনেকে এটা পজিটিভ নেগেটিভ বলবে যে দাদা এটা তো অবতল দর্পণের সামনে ছিল, তাহলে এখানে তো নেগেটিভ সাইন হতো। এসব কিচ্ছু হবে না, কারণ তোমাদের মাধ্যমিকের সিলেবাসে ওই চিহ্নর কোনো কনসেপ্টই নেই। আলো চ্যাপ্টারের চিহ্নর কনসেপ্ট আছে আমি জানি, ওটা ক্লাস 12-এ আছে, এটা তোমাদের মাধ্যমিকে নেই, তাই তোমাদের না দিলেও চলবে। ঠিক আছে, তোমরা একদম ঠিক করছো, একদম ঠিক হবে, কিচ্ছু ভুল হবে না। এটা এই যে প্রতিবিম্বের প্রকৃতি, এটা আমি বলে দিচ্ছি, আমি লিখছি না। প্রতিবিম্বের প্রকৃতি হবে তোমার অসৎ সমশীর্ষ বিবর্ধিত, অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন হবে। কেন আমি বুঝলাম, আমি কি করে বুঝলাম যে এটা অবতল দর্পণ? তুমি বলবে দাদা এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে, এই যে কোশ্চেন এখানে বলে দেওয়া আছে যে অবতল দর্পণ, হ্যাঁ একদম ঠিক কথা, কোশ্চেনে বলে দেওয়া আছে। আচ্ছা, এটা যদি আমাকে না বলে থাকতো, যদি বলা হতো যে কোনো দর্পণে, কোনো একটা দর্পণে, তাহলে আমি কি করে বুঝতাম? দেখো তোমায় বলছি, দেখো বস্তু দৈর্ঘ্য কত দেওয়া ছিল, দেখো এখানে 5 সেন্টিমিটার। আমি এখানে যে যে দৈর্ঘ্যটা পেলাম এখানটা, দেখো এটা কত পেলাম, 10 সেন্টিমিটার। বস্তু দৈর্ঘ্য থেকে প্রতিবিম্ব দৈর্ঘ্যটা কত পেলাম, 10 সেন্টিমিটার পেলাম, 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা কি হলো, ডবল হয়ে গেল। 5 ছিল, 5 দুগুণে 10, দেখো ডবল হয়ে যাচ্ছে। আমরা জানি এটা যে অবতল দর্পণের এই অসৎ সমশীর্ষ বিবর্ধিত এই জায়গাটাতেই কি হয়, যে যে বস্তুটাকে আমরা নেব, ওই বস্তুর দৈর্ঘ্য যতটা থাকে, ওই প্রতিবিম্ব দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্যের ডবল হয়। মনে করো আমার হাইট তোমার হচ্ছে, আমি তোমাকে এক্সাম্পল দিলাম যে আমার হাইট হলো 30 সেন্টিমিটার, আমি এমনি এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমার যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা কত হবে, সেটা হবে 60 সেন্টিমিটার, এমনি করে এটা হবে। এবার আমরা পরের পার্টটা করব। পরের পার্টটা কি বলছে, পরের পার্টটাতে আমাকে বলেই দেওয়া আছে যে বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব হয়েছে 10 সেন্টিমিটার বস্তু দূরত্ব। আমাকে বলেছে প্রতিবিম্ব দূরত্ব বার করতে, প্রতিবিম্ব দূরত্ব মানে কোনটা, ভিটা, ভিটা বার করতে বলেছে। আচ্ছা, বিবর্ধনটা তো আমরা জানি, এই যে বিবর্ধন এখানে পেয়েছি, একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, এম ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে এখানটা হচ্ছে ভি ইকুয়াল টু এম ইউ, 2 ইন্টু তোমার এখানে 10, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 20 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। কিচ্ছু না, খালি ফর্মুলাটা মনে রাখবে, বিবর্ধনের ফর্মুলাটা কি, এম ইকুয়াল টু আই বাই ও, আর এটা হয়েছে ভি বাই ইউ। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে। আইটা কি, আইটা হলো তোমার প্রতিবিম্ব দৈর্ঘ্য, ওটা হলো তোমার বস্তু দৈর্ঘ্য। ভি কি, ভি হয়েছে প্রতিবিম্ব দূরত্ব, আর ইউটা কি, ইউটা হয়েছে বস্তু দূরত্ব, ব্যাস। এবার দেখো কি বলছে, প্রমাণ করো, প্রমাণ করো ওয়াট ইকুয়াল টু ভোর ইন্টু অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই প্রমাণটা এবারে আমরা কি করে করব, এটা আমরা কেউ জানি না, আমরা বুঝতে পারছি না যে এটা কি করে করবো। এটা করার জন্য তুমি আগে একটা ছোট্ট জিনিস আমি তোমাকে শেখাচ্ছি, তুমি আগে দেখো যে এখানে কার কার একক আছে। ওয়াট, ওয়াট কার একক, ওয়াট হয়েছে তড়িৎ ক্ষমতার একক। ঠিক আছে, আমি এই নম্বর কোশ্চেনটা করছি, ওয়াট হলো তোমার তড়িৎ ক্ষমতা। ভোল্ট কার একক, ভোল্ট হয়েছে এখানে বিভব প্রভেদের একক। ঠিক আছে, বিভব প্রভেদ, ভি ইনটু এখানে অ্যাম্পিয়ার আছে, অ্যাম্পিয়ারটা তোমরা সবাই জানো, এটা তড়িৎ প্রবাহ মাত্রার একক। তড়িৎ প্রবাহ মাত্রা আই এর একক হয়েছে অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা এই ফর্মুলাটা জানি না যে পি ইকুয়াল টু ভি বাই আই, দেখো আমরা এই ফর্মুলাটাই পাচ্ছি। দেখো তুমি দেখো, এটা তড়িৎ ক্ষমতা পি, বিভব প্রভেদটাকে আমরা ভি দ্বারা চিহ্নিত করি, তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দ্বারা চিহ্নিত করি। কি করেছে এখানে, এখানে কি করেছে, খালি ওর ইউনিট গুলো বসিয়ে দিচ্ছে, খালি ওর ইউনিট গুলো বসিয়ে দিচ্ছে, আর কিচ্ছু করেনি, কিচ্ছু না, খালি একটু একটু চেঞ্জেস করতে হবে, আর কিচ্ছু না। প্রথমে লিখবো এখানে যে এসআই এককে,
এসআই এককে এমনি লিখে দেবো, লিখে আমরা এর ইউনিট গুলো ডাইরেক্ট বসাবো কি 1 ওয়াট। আমি এভাবেই বসাচ্ছি। আমরা এটা অনুমান করছি যে 1 ভোল্টে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমরা পাঠাই তাহলে যে তড়িৎ শক্তি ব্যয় হবে সেটা কত হবে 1 ওয়াট। তাহলে আমি সেইভাবে বসালাম যে 1 ওয়াট ইকুয়াল টু এটা 1 ভোল্ট ইনটু 1 অ্যাম্পিয়ার। এবার কিচ্ছু না, এবার এই পরের লাইনটা তুমি কি করবে, পরের লাইনটা তুমি ডাইরেক্ট এটা বসিয়ে দেবে, এই যে যেটা এখানে আছে, এই যে এই কোশ্চেনে যেটা আছে এটাকেই তুমি এখানটা বসিয়ে দেবে, ঠিক আছে। ব্যাস, এটা আমি আর লিখছি না কারণ আমাকে বাকি অঙ্কগুলো করতে হবে। এবার দেখো পরের কোশ্চেনটা কি বলছে, বলছে প্রদত্ত বর্তনীর চিত্রে তুল্য রোধ বার করতে বলেছে, মূল প্রবাহ মাত্রা বার করতে বলেছে, আর বলেছে প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হয়। সব কনসেপ্ট গুলো এখানে লাগবে। দেখো প্রথমে একটা কথা বলছি যে এই ছবিটা আমি চেঞ্জ করলাম, ঠিক আছে, আমি একটু ভালো করে ফ্রেশ করে খাতায় করে তারপর এটা আমি ওখানে বসিয়েছি, কারণ আমাকে যে পাঠিয়েছিল তার ছবিটা মানে কি বলবো আমি ঠিক বুঝতে পারছিলাম না, বোঝা যাচ্ছিল না, তোমরা কেউ বুঝতে পারবে না, যারা টেস্ট পেপার পাওনি তারা বুঝতে পারবে না, একটু অসুবিধা হবে, তাই আমি ওইভাবে করেছি, ঠিক আছে। প্রথমে বলছে আমার কি বার করতে, তুল্য রোধ। এবার দেখো এখানে রোধ কটা আছে, দুটো আছে, এইভাবে আছে এক লাইনেই, তার মানে এটা শ্রেণী সমবায়তে আছে, তাহলে শ্রেণী সমবায়তে যদি বলে তো তুল্য রোধ কত হবে, তুল্য রোধ এখানে লিখবে, তুল্য রোধ আর ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে 2 প্লাস 6 আমরা কত পেয়ে গেলাম 8 ওহম। তারপর কি হচ্ছে মূল প্রবাহ মাত্রা, মূল প্রবাহ মাত্রা লিখবে, আই বার করতে বলেছে, কারেন্টটা বার করতে বলেছে, তাহলে কারেন্টের ফর্মুলাটা কি, ওহমের সূত্র থেকেই আমরা পাচ্ছি আই ইকুয়াল টু ভি বাই আর। এবার তুমি বলবে ভি, ভি দেখো কোশ্চেনে দেওয়াই আছে, এই দেখো এখানটা দেখো দেওয়াই আছে না, ভি ইকুয়াল টু 20 ভোল্ট দেওয়াই আছে, ওটাই ভি, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 20/8, তাহলে এটা কাটাকুটি করো, 4 দিই 4 5 20, আর এখানে 4 2 গুণে 8, তাহলে এটা আমরা পাচ্ছি 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটাও হয়ে গেল। এবার আমাদের অপশন সিটা বার করতে হবে। বলছে দেখো 2 ওহম রোধ, এটা কিন্তু দেখবে 8 ওহম অনেকে করে দেবে, 8 ওহম বলেনি কিন্তু 2 ওহম বলেছে, 2 ওহম রোধে প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হয়। তো তাপ উৎপন্নর ফর্মুলাটা কি আমরা জানি, যে তাপ উৎপন্নর ফর্মুলাটা আমরা কি জানি, যে H ইকুয়াল টু আই স্কোয়ার RT। এটা কার সূত্র, এটা আমরা জানি জুলের সূত্র। এবার এখানে কি বলছে, এখানে প্রতি সেকেন্ডে বলছে, মানে পার সেকেন্ডে। এবার এই পার সেকেন্ড করার জন্য আমাকে কি করতে বলতো, এই যেখানে টিটা আছে না, টিটাকে আমাকে নিচে রাখতে হবে। আমি এখানে 1 সেকেন্ড ধরতে পারবো না, আমাকে তো বলেনি যে 1 সেকেন্ড করতে হবে। হ্যাঁ এখানে প্রতি সেকেন্ড বলেছে, আমি 1 সেকেন্ডে ধরতেও পারি, কিন্তু যেহেতু এখানে প্রতি সেকেন্ড মানে পার সেকেন্ড বলতে চাইছে, এখানে পার সেকেন্ড বলতে চাইছে, তো আমি পার সেকেন্ড করবো। তাহলে আমি কি করবো এখানে, এখানে আমি কি করব পরের স্টেপে, যে এইচ বাই টি করবো, এইচ বাই টি ইকুয়াল টু আই স্কোয়ার আর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইচ বাই টি ইকুয়াল টু আই স্কোয়ার মানে কত 2.5 তার স্কোয়ার ইনটু এখানে বলছে 2। এবার দেখো এখানে কি পাবো আমরা, যে 2.5 ইনটু 2.5, 2.5 ইনটু 2.5, 25 আর 25 গুণ করলে কত হয় 625, 625ই এখানে হবে, একটু আলাদা খালি দশমিকের গেম। দেখো এখানে 2 পয়েন্ট একটা পয়েন্ট আছে, 2.5 2.5 0.5 আছে 0.5 মানে কত আছে এখানে 100, তাহলে 625/100, তার মানে এখানটা হয়ে যাবে 6.25, তাহলে 6.25 ইনটু 2, তাহলে আমরা এখানে কত পাচ্ছি 12.5 জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড কেন হলো, এই যে তাপ, তাপ তো একটা শক্তি, শক্তির একক সবসময় জুল হয়, এটার একক জুল, আর এই টেম্পারেচার বলছি, সময়ের একক হয়েছে সেকেন্ড, তাহলেই জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড তুমি এস এটা লিখতে পারো, আর আমি বলবো যে তুমি এটা কাজ করতে পারো, এটাকে SEC সেকেন্ড লেখার চেষ্টা, ঠিক আছে, জুল পার সেকেন্ড। ব্যাস ব্যাস ঠিক আছে। আর দেখো এখানে বলছে, দেখো অথবার কোশ্চেনটা না আমি ঠিক বলবো কিনা ভাবছি, কারণ সলিনয়েড কাকে বলছে, সলিনয়েডের কোশ্চেন কিন্তু তোমাদের নেই, ক্লাস 12 এটা আছে তোমাদের, এটা তোমাদের সিলেবাসেই নেই, তাও এখানে দিয়েছে কেন জানি না সলিনয়েড কাকে বলে দিয়েছে, তো বলে দিচ্ছি। দেখো মনে করো কোনো একটা দীর্ঘ পরিবাহীকে, তামার তার হতে পারে সেটা, সেই পরিবাহীকে যদি তুমি কোনো একটা চোঙাকৃতির দণ্ডের গায়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে
পাক অনুযায়ী অনেকগুলো পাক দিচ্ছ, পেঁচিয়ে 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 মতো তুমি একটা স্প্রিং টাইপ এইরকম হবে স্প্রিং টাইপের, এরকম একটা তুমি একটা কুণ্ডলী ক্রিয়েট করছো। কি করছো তুমি? তুমি একটা স্প্রিং টাইপের কুণ্ডলী ক্রিয়েট করছো। এই যে কুণ্ডলীটা তুমি ক্রিয়েট করলে, করে তুমি যে রডটা বার করলে, ওটা একটা কুণ্ডলী ক্রিয়েট হয়ে গেল। ওই কুণ্ডলীটাকে বলা হচ্ছে তোমার সলিনয়েড, আর কিচ্ছু না। ঠিক আছে, সলিনয়েড। এগুলো তোমার জানতে লাগবে না, এগুলো কিচ্ছু জানতে লাগবে না, এগুলো কেন দিয়েছে কে জানে। আর তারপর কি বলছে দেখো, তড়িৎ বাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর ঠিক প্রকৃতি কি করবে। ঠিক আছে, মেরুর প্রকৃতি ঠিক করবে কি করে? আচ্ছা, তো এই কোশ্চেনটাও কিন্তু তোমার লাগবে না, তাও আমি বলে দিচ্ছি। এখানে তোমার একটা কি বলবো, ঘড়ি সূত্র আছে। ঠিক আছে, ঘড়ি সূত্র, এটা অ্যান্সার হবে তোমার ঘড়ি সূত্র। ঘড়ি সূত্রের সাহায্যে করতে পারবে। ঘড়ি সূত্র কিভাবে বলছি? আচ্ছা, ঘড়ি সূত্রটা কি, ঘড়ি সূত্রটা আমি একটু বলবো কি, আচ্ছা হালকা বলে দিচ্ছি, একটু লাগবে না এগুলো কিছু। ঠিক আছে, মনে করো একটা সাইড আছে সলিনয়েড আঁকলাম, এই দিকটা আমি ভাবছি নর্থ সাইড, এই দিকটা আমি ভাবছি সাউথ সাইড। তো আমি এটাকে এমনি করে ড্র করছি, দেখো নর্থ এই রকম ভাবে আছে, এটা আছে সাউথ এই রকম ভাবে আছে। তো এই ঘড়ি সূত্রতে এটাই বলা হয়েছে, এই যে সাউথটা আছে না, সাউথটা সবসময় ঘড়ির কাঁটার দিকে যাবে, এই যে কারেন্টটা যে আসছে ঘড়ি কাঁটার দিকে যাবে। আর এটা নর্থেরটা কি হবে, ঠিক উল্টোটা, নর্থেরটা কি হবে, ঠিক উল্টোটা, এইভাবে আসবে। নর্থের ক্ষেত্রে এটা উল্টো হবে। ঠিক আছে, এটাই খালি মনে রাখবে। কি করে হবে? কারণ দেখো আমরা কুণ্ডলীটা এইভাবেই পাকাই, সাধারণত এইভাবে পাকাই, এইভাবে পাকাচ্ছি। এবার যখন আমরা এই কুণ্ডলীটা পাকাচ্ছি, তো সেই অনুযায়ী যদি কারেন্টটা এইভাবে আসে, এইভাবে যায়, এইভাবে যায়, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তো সেটা যদি আমরা সাউথ এই দিক থেকে দেখি, এই দিক থেকে, তাহলে সেটা তোমার কি বলবো, সাউথের ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা ক্লকওয়াইজ হচ্ছে। এগুলো তোমার লাগবে না, এই জিনিসটা তোমার কি বলবো, আমি বলবো এই অথবা কোশ্চেনটা করতেই লাগবে না, এটাকেই অ্যাটেম্প করবে। তারপর দেখো লাস্ট কোশ্চেন কি বলছে, এ বি সি ডি হলো 4টি মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 3, 9, 11, 19। ঠিক আছে, এবার আমি কি করব, এগুলোকে ইলেকট্রন বিন্যাসটা তোমাকে করতেই হবে, আগে ইলেকট্রন বিন্যাস আমি করে নেবো। এর পরমাণু ক্রমাঙ্ক কি বলেছে, 3। ঠিক আছে, তো আমি এটাকে ইলেকট্রন বিন্যাস করছি। কি কি দেখো, 2 আছে ফার্স্টেরটা, তারপর 1, তারপর বি এর বলেছে, বি এর কত বলে দিয়েছে, 9, 9 বলে দিয়েছে, তাহলে 2, 8, 1। ঠিক আছে, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা কথা বলবো, যারা পর্যায় সারণীর পর্যায় শ্রেণী বার করতে জানো না, দেখো প্রথম কোশ্চেনটাতে এটাই বলে দিয়েছে যে কোন তিনটি পর্যায় সারণীতে একই শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, এই কোশ্চেন গুলো যদি তুমি বুঝতে না পারো, আমার দেখবে চ্যানেলে একটা শর্ট আছে, ইউটিউব শর্টে গিয়ে দেখবে, আমার চ্যানেলের লাস্টের দিকে একটু যাবে, যে পর্যায় সারণীর একটা শর্ট আছে, শর্টটা একটু দেখে নেবে। ঠিক আছে, যারা জানো না তাদেরকে বলছি, তাও আমি এখানে বলছি, তাও তোমাদেরকে বলে রাখলাম কি করে বার করতে হয়। দেখো, পর্যায় শ্রেণী তুমি বার করবে কি করে, পর্যায় বার করার নিয়ম কি, পর্যায় তুমি বার করবে যে তুমি দেখবে যে ইলেকট্রন বিন্যাস কতগুলো হয়েছে, সেটা হলো তোমার পর্যায়। ইলেকট্রন বিন্যাস কতগুলো হয়েছে এটাকে বুঝবে। দেখো এর ক্ষেত্রে 2, 1 দুটো স্টেপে হয়েছে, তাহলে সেটাই হচ্ছে তোমার পর্যায়। এর ক্ষেত্রেও দুটো স্টেপে হয়েছে, এর ক্ষেত্রে 3টে স্টেপে হয়েছে, তাহলে পর্যায় কত হয়ে যাচ্ছে, 3। ডি এর ক্ষেত্রে 4টে স্টেপে হয়েছে, তাহলে পর্যায় কত হয়ে যাচ্ছে, 4। এইভাবে পর্যায় বার করতে হয়। তাহলে পর্যায় এখানে বার করতে হবে কি করে, বুঝতে পেরে গেলে। শ্রেণী তাহলে তুমি কি করে বার করবে, শ্রেণী বার করবে, দেখো লাস্টের কক্ষের ইলেকট্রন, এইটাই সবসময় শ্রেণী হবে, লাস্টের কক্ষের ইলেকট্রন গুলো। ওটা কখন হবে, লিখে রাখো, নোট করে রাখো, যখন মেন্ডেলিপের পর্যায় সারণী বলবে, তখন এই লাস্টের কক্ষপথের ইলেকট্রন গুলোই তোমার হয়ে যাবে ওই শ্রেণীটাকে উদ্দেশ্য করে হবে। তুমি দেখবে, তুমি দেখো এই যে এই মৌল যে 3 আছে, এটা তুমি দেখো তোমার 2 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণীতে আছে, দেখো তুমি মৌলটা চেক করো, তুমি দেখো। তারপর এটাও তুমি দেখবে যে 2 নম্বর পর্যায়ের 7 নম্বর শ্রেণীতে আছে, 3 নম্বর পর্যায়ে প্রথম শ্রেণীতে আছে, 4 নম্বর পর্যায়ে প্রথম শ্রেণীতে আছে, ব্যাস তুমি বার করে দেখো, দেখবে এটাই হচ্ছে তোমার শ্রেণী। এবার এবার হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী, যেটার মধ্যে 18টা শ্রেণী আছে, দীর্ঘ পর্যায় সারণী। তাহলে দীর্ঘর ক্ষেত্রে আমরা কি করব, দীর্ঘর ক্ষেত্রে কিচ্ছু না, একটু আলাদা, খালি লাস্টে যদি তোমার 1 থাকে, যেমনি 1, 1, 1 আছে, এগুলোই তোমার শ্রেণী। যদি তোমার 2 বা 2 এর থেকে বেশি বড় সংখ্যা থাকে, মনে করো এটা যদি 2 থাকতো, তাহলে আমার কি করতে হতো বলতো, এর সঙ্গে আরো 10 যোগ করে আমার শ্রেণী হতো তোমার কত, 12 নম্বর শ্রেণী। যদি 2 থাকতো বা 2 এর থেকে বেশি বড় সংখ্যা থাকতো, যেমনি দেখো এখানটা 7 আছে, দেখো বি এর এখানে 7 আছে, তাহলে এটা আমার কত হবে, এটা আমার হবে 10 + 7, 17, 17 নম্বর শ্রেণীতে অবস্থিত হয়ে যাবে। এইভাবে পর্যায় আর শ্রেণী বার করতে হয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার কোশ্চেন গুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো, কোশ্চেন গুলো কি বলেছে। বলছে 1 নম্বর কোশ্চেনটা কি বলছে,
এক নম্বর কোশ্চেনটা আমাকে বলা হয়েছে এটা, যে কোন তিনটি পর্যায় সারণীতে একই শ্রেণীতে অবস্থিত। তুমি এক্ষুনি আমি বললাম, দেখো দেখো এর লাস্টের কক্ষটা দেখো, এখানে 1 আছে, এখানটা 1 আছে, এখানটা 1 আছে, তাহলে এটা কি হবে অ্যান্সার? এ সি ডি। এ সি আর ডি হবে এখন একই শ্রেণীতে অবস্থিত। বি, দেখো বি এর কোশ্চেনটা কি বলছে, বলছে কোনটির আয়োনাইজেশন শক্তি সবচেয়ে কম। দেখো আয়োনাইজেশন শক্তি এটা এটা সবচেয়ে কম, মানে আয়োনাইজেশন শক্তিটা জিনিসটা কি, মানে কোনো একটা কি বলবো, কোনো একটা মৌলের ইলেকট্রনকে ত্যাগ করতে কতটা কম শক্তি খরচ করতে হচ্ছে, সেটা হচ্ছে আয়োনাইজেশন শক্তি। কতটা কম শক্তি খরচ করতে হচ্ছে সেটা হলো তোমার আয়োনাইজেশন শক্তি। বা এটা আরেকটা কি করে বুঝবে যে সবচেয়ে কম, যার পরমাণুর আকারটা বেশি হবে। দেখো তুমি এখানে এখানে সবচেয়ে বড় পরমাণু আকার কার আছে, এখানে সবচেয়ে বড় পরমাণু আকার আছে তোমার ডি মৌলটার। চারটে চারটে স্টেপে হয়েছে, দেখো চারটে স্টেপে, এটা কারোর হয়েছে কি, হয়নি। তাহলে এটাই হলো তোমার আয়োনাইজেশন, আয়োনাইজেশন শক্তি হচ্ছে তোমার এটাই ডি। সি বলছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। একটা জিনিস এখানে নোট করে রাখো, ভালো করে বোঝো, যখনই পর্যায় সারণী বলবে, পর্যায় সারণী যখন তুমি বাম দিক থেকে ডান দিকে যখন মৌলগুলো যাবে, বাম দিক থেকে ডান দিকে মানে 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 3 নম্বর শ্রেণী, 4 নম্বর শ্রেণী, এমনি করে যখন তুমি আস্তে আস্তে ডান দিকে যাবে, তখন কি হবে, তখন তোমার যে এই যে মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ ছিল ওগুলো আস্তে আস্তে কমতে থাকবে, আস্তে আস্তে কমবে ওগুলো। তুমি 1 নম্বর থেকে 2 নম্বর শ্রেণীতে গেলে আরো কমে গেল, 3 নম্বরে গেলে আরো কমে গেল, 4 নম্বরে গেলে আরো কমে গেল, 5 নম্বরে গেলে আরো কমে গেল, এমনি করে কমতে থাকবে। আর যত তুমি নিচে যাবে, মানে প্রথম শ্রেণীতে যত তুমি নিচে যাবে ওটা বাড়তে থাকবে, ওটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সবসময় মনে রাখবে, যদি বলে যে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি কখন হবে, তখন তুমি দেখবে যে কার নিচে কোনটা আছে, তাহলে সেটাই তাহলে বেশি হবে। যদি তোমাকে বলা হয় যে কম, কম মানে কি, কম মানে হয়েছে যে ওই দিকে কোনগুলো যাচ্ছে, কোন মৌলগুলো বেশি তোমার ডান দিকে আছে, ডান দিকে কোন মৌলগুলো আছে, যেই মৌলগুলো ডান দিকে আছে সেগুলোরই পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম আছে। ঠিক আছে, এখানে সবচেয়ে কম যেহেতু বলেছে, তাহলে কোনগুলো দেখো ভালো করে এখানে দেখবে। দেখো এখানে 1 আছে, 1 আছে, দেখো 1 7 1 1 1 নম্বর শ্রেণীতেই আছে, এ এ সি ডি 1 নম্বর শ্রেণীতে আছে। ওই 7 যেটা আছে সেটা কত নম্বর আছে, হয় 7 নম্বর শ্রেণী, যদি মেন্ডেলিভের পর্যায় সারণী বলে তাহলে হয় 7 নম্বর শ্রেণী, না হলে দীর্ঘর 17 নম্বর শ্রেণীতে আছে। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, এটা তাহলে আমার হয়ে যাচ্ছে সবচেয়ে কম, সবচেয়ে কম আছে কার, বি মৌলের। আচ্ছা, এখানে যদি কোশ্চেনটা থাকতো সবচেয়ে বেশি, তাহলে কার হতো বলতো, সবচেয়ে বেশি কার হতো। এখানে তুমি ভালো করে দেখো, এটা আছে 1 নম্বর শ্রেণীতে, এটা আছে 1 নম্বর শ্রেণীতে, এটা আছে 1 নম্বর শ্রেণী, তাহলে সবচেয়ে বেশি হতো ডি মৌলের। এটা নিচে নামছে তো 1 নম্বর শ্রেণী, তারপরে আরেকটা আছে 1 নম্বর শ্রেণী সি, তারপর আবার তোমার আছে 1 নম্বর শ্রেণীতে আছে আবার ডি, ওটা নিচে নামছে, তাহলে কি হবে, ভ্যালু বাড়া মানে তো ওটা নিচে নামা না, ভ্যালুটা তো বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। দেখো 3 হলো, 11 19, এই ভ্যালুটা বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, তাহলে ওটা কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। যদি এখানে বাড়ার কথা বলতো, এখানে যদি বেশি বলতো তাহলে হতো ডি, ডি মৌল। এখানে যেহেতু বেশি বলেনি তাই এখানে আমরা কম চেয়েছে, তাহলে আমরা বি মৌলটা করলাম। ঠিক আছে, এবার ডি দেখো কি বলছে, ডি বলছে কোনটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি। এটা দেখো এখানে আবার বেশি বলেছে, এখানে কি বলেছে, বেশি। যে মৌলটা খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে, যে মৌলটা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তারই বিজারণ ধর্ম সবচেয়ে বেশি। আচ্ছা, বিজারণ মানে কি, বিজারণ মানে হয়েছে কিন্তু ইলেকট্রন ত্যাগ না, ইলেকট্রন গ্রহণ। আচ্ছা তুমি বলে তাহলে গ্রহণটা কি করে হচ্ছে, আরে বাবা, যে মৌলটা ইলেকট্রনটা তাড়াতাড়ি ত্যাগ করতে পারবে, মানে খুব সহজে ত্যাগ করতে পারবে, তাহলে ও তো ইলেকট্রন গ্রহণও করতে পারবে না। যে মৌলটা ইলেকট্রন যেমনি ত্যাগ করতে পারছে, ও তো আবার গ্রহণও করতে পারবে ইলেকট্রনটা, তার গ্রহণের যে ক্ষমতা সেটাও তো বেশি হবে যদি ত্যাগ করাটা খুব সহজ হয়। তাহলে এখানটা আমাদের কোনটা হচ্ছে, এখানে আমাদের হচ্ছে এইটা ডি মৌলটা আমাদের হচ্ছে, তাহলে অপশন ডি এর অ্যান্সার হবে ডি মৌল। তড়িৎ ঋণাত্মকতা ওটা বৃদ্ধি পেতে থাকবে, মানে এই যে 1 নম্বর শ্রেণী, এরপর যে শ্রেণীটা আসলো 2 নম্বর শ্রেণী, ওর তড়িৎ ঋণাত্মকতা আরেকটু বেশি, 3 নম্বরটা আরেকটু বেশি, 4 নম্বরটা আরেকটু বেশি, 5 নম্বর শ্রেণীর আরেকটু বেশি, এমনি করে ওটা বাড়তে থাকবে। এবার এখানে তুমি ভালো করে দেখো, এখানে দেখো বি মৌলটা দেখো, এগুলো তো সব 1 নম্বর শ্রেণী আছে, এগুলোর প্রায় সেমই থাকবে, একটু একটু ডিফারেন্স। বি মৌলটা তুমি দেখো, ওটা কিন্তু 7 নম্বর শ্রেণীতে আছে। কিন্তু আমি যদি দীর্ঘটা দেখি, কারণ এখানে কিন্তু দীর্ঘ পর্যায় সারণীটাই কাজ করবে, কারণ কারণ ওর লাস্টের কক্ষপথে 7 আছে, লাস্টের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তাহলে এখানে আমায় কি করতে হবে, 10+7 করতে হবে, 10+7 হলে কি হচ্ছে, 17 হচ্ছে, 17 নম্বর শ্রেণী। তাহলে 17 নম্বর শ্রেণীতে কিন্তু হ্যালোজেন মৌলগুলো থাকে, হ্যালোজেন মৌল থাকে না 17 নম্বর শ্রেণীতে, তাহলে হ্যালোজেন মৌলগুলোর যে তড়িৎ ঋণাত্মকতা সেটা সবচেয়ে বেশি হয়, এটা মনে রাখবে।
পরীক্ষায় এই কোশ্চেনটাও দিতে পারে যে কোনটি হ্যালোজেন মৌল, তাই তুমি কি করে বুঝবে? 17 নম্বর শ্রেণীতে যেটা, মানে 17 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আসবে সেগুলোই হ্যালোজেন মৌল, ব্যাস। এবার এফ দেখো কি বলছে, এফ বলছে কোনটির জারণ ক্ষমতা বেশি। দেখো জারণ ক্ষমতা বেশি কোনটা বলো তো? যেটার তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে সেটা। আবার সেই একই কনসেপ্ট, বাম দিক থেকে ডান দিকে এলে ওইগুলোর জারণ ক্ষমতাটা বাড়তে থাকবে, ঠিক একই কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আবার সেই হয়ে যাচ্ছে তোমার অপশন অপশন বলছি সরি, বি মৌল। আশা করি তুমি বুঝতে পেরেছো ক্লিয়ারলি। যদি না বুঝতে পেরে থাকো আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার, এগুলো সব হচ্ছে, দেখো লাস্টের কক্ষপথে দেখো কটা ইলেকট্রন আছে, একটা একটা একটা, তাই 1 নম্বর শ্রেণীতে অবস্থিত হচ্ছে। একই শ্রেণীতে, যদি এটা বলে যে কোন শ্রেণীতে অবস্থিত, 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, কোনটির আয়োনাইজেশন শক্তি সবচেয়ে কম? ডি মৌল, কারণ ও ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করতে পারছে। কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? বি মৌলর, কারণ আমরা যত ওই দিকে যাব ব্যাসার্ধটা কমতে থাকবে, আর যত নিচে আসবো, মানে প্রত্যেকটা শ্রেণী যত নিচে আসবো, যত নিচে যাবো ব্যাসার্ধটা বাড়তে থাকবে। কিন্তু যখন আমি যত বাম দিক থেকে ডান দিকে যাব তত ব্যাসার্ধটা কি হবে? কমতে থাকবে, এটা মনে রাখবে, ব্যাস। আর কোনটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি? যার ইলেকট্রন ত্যাগ করারটা, যেমনি ডি মৌল খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারছে, মানে কি, যে যার আয়োনাইজেশন শক্তি সবচেয়ে কম তারই বিজারণ ধর্মটা সবচেয়ে বেশি। আর বলছে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ কার হয়? হ্যালোজেন মৌলগুলো। 1 নম্বর তো এটা। আর এটা হচ্ছে যে বাম দিক থেকে, ঠিক একই কনসেপ্ট, যে বাম দিক থেকে ডান দিকে তুমি যত যাবে মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকবে, মানে ওই দিকের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা আরো বেশি বাড়তে থাকবে, তুমি যাবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। আর ঠিক একই রকম ভাবে কোনটির জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এটাও ঠিক একই রকম ভাবে যাবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এরপর আর কিছু আছে কি দেখি। এরপর এরপর আছে, দেখো থ্যাংক ইউ চলে এসছে। তো প্রথমে বলতে চাইছি যারা এই ভিডিওটা দেখলে তাদেরকে ধন্যবাদ। আর তোমরা আর কিরকম ভিডিও চাইছো তুমি আমার একটা বলো। আমি সব অঙ্কগুলো করালাম না, কারণ এটা অঙ্কের ভিডিও করতে চাই না, কারণ অঙ্ক তুমি চট করে পাবে না। অঙ্ক তোমাকে ডিজিট পাল্টে বিভিন্ন ভাবে দিচ্ছে, তাই আমি এই অঙ্কগুলোকে সলভ করে দিলাম। ঠিক আছে, আর কিছু পর্যায় সারণীর কোশ্চেন করালাম। আর এর পরের পার্টটা, মানে পরের সেটটা যদি তুমি পেতে চাও তো তুমি উপরে ক্লিক করলে পেয়ে যাবে যখন আমি আপলোড করে দেবো। ঠিক আছে, আর সবাইকে অবশ্যই বলবো যারা প্রিপারেশনের অসুবিধা হচ্ছে, প্রিপারেশনের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে, সেটা আমি দেখো এখানে দিলাম। ঠিক আছে, বাই।